আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সামনে উপস্থিত আছি আইডুকেশন থেকে তোমাদের মুন্না ভাইয়া। তো তোমরা সবাই জানো আমরা আইডুকেশন থেকে তোমাদের জন্য এই শেষ মুহূর্তের প্রস্তুতিটাকে সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য ফ্রি লাইভ ক্লাস নিয়ে যাচ্ছি। একাধারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটির সকল সাবজেক্টের। সো তারই ধারাবাহিকতায় রুটিন অনুযায়ী তোমাদের মুন্না ভাইয়া সুন্দর একটি ফিজিক্স ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত আছি। তো শুরুতেই আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ আমাদের শুরু করতে করতে একটু যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয়ে গিয়েছে। তো তোমরা যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু ভাইয়াকে কষ্ট করে বলো যে ভাইয়ার স্ক্রিন এবং সবকিছু ঠিকঠাক ভাবে পারফেক্টলি তোমরা দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। শুরুতে আমি একটু সময় দিয়ে নিব তোমাদেরকে, যাতে করে আমরা সবাই একসঙ্গে যুক্ত হয়ে আমাদের কাঙ্ক্ষিত লাইভ ক্লাসটা শুরু করতে পারি। তো তোমরা যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো ভাইয়াকে একটু রেসপন্স করো যে ভাইয়া সবকিছু পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আজকে কিন্তু আমরা পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, পর্যায়বৃত্ত গতি অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের উপরে মোট আমি 2টা ক্লাস নিব। আজকে পর্ব 1 ক্লাসটা নিয়ে কথাবার্তা হবে, ঠিক আছে? পর্যায়বৃত্ত গতি অধ্যায়টা থেকে কিন্তু এমসিকিউ এবং সিকিউ 100% শিওর থাকো যে ভাইয়া এই অধ্যায় থেকে তোমার এমসিকিউ প্রায় হচ্ছে 2টা অথবা একটা চলে আসতে পারে, এবং সিকিউ সিকিউ কিন্তু অবশ্যই অবশ্যই একটা আসবে। সো এমসিকিউ এবং সিকিউ এর জন্য উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এমসিকিউ পার্ট নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু সবার আগে এমসিকিউ পুরো অধ্যায়টা কমপ্লিট করে নিব। এমসিকিউ পড়ার ক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে আমাদের সকল ধরনের কন্ডিশন, আমাদের সকল ধরনের সূত্র খুব সুন্দর মতো ঝালাই হয়ে যাবে। তারপরে আমরা আলটিমেটলি সিকিউ ক্লাসে চলে যাব। সো সিকিউ ক্লাস তখন আর তোমাদের বুঝতে অসুবিধা হবে না, কারণ আমরা পুরো অধ্যায়টা তোমাদেরকে সুন্দর মতো সামারি আকারে এমসিকিউ এর মধ্যে দিয়ে সকল ধরনের কন্ডিশন, সকল ধরনের সূত্র সবকিছুর সঙ্গে তোমাদেরকে পরিচয় করাই দিব। তাহলে তোমাদের খুব সুন্দর মতো সিকিউ পার্টটা বুঝতে সুবিধা হবে। ওকে, সো সবাই একটু ভাইয়াকে বলো যে ভাইয়া সবকিছু ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা। এবং যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের মেনশন করেন, একটু শেয়ার করে দেন, যাতে করে সবাই জানতে পারে আমাদের ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। তো সবাই একটু দ্রুত, আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা সবাই একটু দ্রুত আমাকে বলো যে আলটিমেটলি সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং আমরা ক্লাসটা শুরু করতে পারি কিনা। তো আমি শুরুতেই সবার উদ্দেশ্যে জাস্ট 38 সেকেন্ড অপেক্ষা করব, তারপরে আমাদের কাঙ্ক্ষিত ক্লাস শুরু করে দিব। সো চলেন, সো সবাই একটু আমাকে বলেন যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি ক্লাসটা আমাদের সকল গ্রুপ এবং আমাদের হচ্ছে আমার নিজস্ব প্রোফাইলে সব জায়গায় শেয়ার করে দিচ্ছি, সব জায়গায় শেয়ার করে দিচ্ছি। সো আপনারা দ্রুত একটু শেয়ার করে দেন, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা খুব দ্রুত শুরু করতে পারবো। ওকে, আচ্ছা। সো এই তো আমি সব জায়গায় দিয়ে দিয়েছি। আমাদের এইচএসসি যে স্পেশাল তোমাদের জন্য ডেডিকেটেড যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানেও আমি সুন্দরভাবে দিয়ে দিলাম, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিয়েছি। সো ওকে, সবকিছু ডান। ওকে, পারফেক্ট। আচ্ছা ঠিক আছে। সো চলো, এখন আমাকে ভাইয়ারা একটু কষ্ট করে জানাও যে ভাইয়া সবকিছু তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকে মূলত আমরা পর্যায়বৃত্ত গতি অধ্যায়টা নিয়ে আলোচনা করব। পুরো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি, এমসিকিউ এবং সিকিউ দুইটাই তোমরা কমন পাবা এখান থেকে। এমসিকিউ সচরাচর একটা অথবা দুইটা চলে আসবে, সিকিউ 100% একটা অবশ্যই থাকবে। ওকে, সো চলো আমরা আর বেশি কথা বলবো না। আমি ক্লাসটা শুরু করার আগে আবারও একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাসটা শুরু করতে করতে একটু লেট হয়ে গেল। কোনো সমস্যা নাই, মুন্না ভাইয়া যেহেতু তোমাদের সামনে উপস্থিত হয়েছি, সুন্দর একটা ধামাকা ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সো চলো, এই তো সবাই চলে আসছে, সবাই চলে আসছে। এই তো আসি ভাইয়া, ফাহামিদা, ওকে ধন্যবাদ। ওকে ঠিক আছে। তো তোমরা যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের একটু মেনশন করে দেন, ক্লাসটা নিজের প্রোফাইলে শেয়ার করে দেন। আলটিমেটলি সবাই যাতে জানতে পারে ভাইয়া যে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু হয়ে গিয়েছে, তাহলে আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারবো। যেহেতু এইটা আমাদের সবার জন্য একদম সম্পূর্ণ ফ্রি ক্লাস, তাই আমরা চাই একটা একদম গ্রামের প্রান্তিক স্টুডেন্টের কাছেও যাতে আমাদের ক্লাসটা পৌঁছায়। এই জন্য তোমাদের একটা ছোট্ট হেল্প দরকার, সেটা হচ্ছে যে ভাইয়া একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিবে, কারণ একটা শেয়ার তুমি জানো না অনেক স্টুডেন্টের অনেক উপকারে আসবে। যারা ধরো একদম প্রান্তিক স্টুডেন্ট, ভালো টিচার পাচ্ছে না, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, আমরা চাই যে আমাদের এই ক্লাসগুলো যেহেতু আমরা সবার উদ্দেশ্যে ফ্রি নিচ্ছি, যাতে করে একদম বাংলাদেশের সর্বোচ্চ আনাচে কানাচে পৌঁছায় যায়। ওকে, এই জন্য তোমাদের একটু ছোট্ট হেল্প দরকার, সেটা হচ্ছে একটা শেয়ার। ওকে, এই তোমরা এডুকেশনের প্রতি কিরকম ভালোবাসা, এটা কিন্তু আমি শেয়ারেই প্রকাশ পাবো যে আলটিমেটলি তোমরা কিভাবে আমাদের এডুকেশন, আমাদের ফেসবুক লাইভ ক্লাসগুলো দেখছো। সবাই একটু ধুমায় শেয়ার করে আমাকে একটু কমেন্ট সেকশনে শেয়ার ডান লেখো তো, দেখি আমাদের লাইভ অডিয়েন্স একটু বাড়াতে চাই। সো এই জন্য তোমাদের শেয়ার খুবই দরকার। সো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সো সবাই একটু শেয়ার করে ভাইয়াকে কমেন্ট সেকশনে লেখেন যে শেয়ার ডান। এবং আরেকটা কাজ অবশ্যই করবেন, সেটা হচ্ছে আলটিমেটলি তোমরা একটু কষ্ট করে জানাও যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি ক্লাসটা শুরু করে দিব। ওকে, ক্লাসটা শুরু করে দিব, সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাও। ওকে, আচ্ছা এই তো মোটামুটি সবাই আমরা চলে আসছি। সো চলো আমরা আর বেশি সময় নষ্ট করব না,
আমরা বেশি সময় নষ্ট করব না। সো চলো আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে আমরা চলে যাব। সো সর্বপ্রথম আমরা একটু রুটিনটা নিয়ে কথাবার্তা বলবো, কারণ আমি আলটিমেটলি তোমাদেরকে এক সপ্তাহ রুটিন করে দেই। আমরা গত সপ্তাহে রুটিন অলরেডি শেষ করে ফেলছি। সো এবারের রুটিনটা দেখো, অর্থাৎ আজকে 29 এপ্রিল আমাদের পদার্থবিজ্ঞান ক্লাস। এবার কিন্তু একটু সময় চেঞ্জ হয়েছে ভাইয়া। প্রত্যেকটা ক্লাস আমাদের 9টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে এই সপ্তাহের জন্য শুধুমাত্র। কারণ তোমরা জানো তোমাদের ইমিডিয়েট হচ্ছে বড় ভাইয়া আপুদের হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষা, অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আমাদের এডুকেশন থেকে ম্যারাথন ক্লাস চলতেছে। সো আলটিমেটলি এই জন্য তোমাদের ক্লাসটা 8টা 30-এর পরিবর্তে কয়টা 30-এ ছিল, আগে ছিল 8টা 30-এ। সো আমরা 1 ঘন্টা পিছাই দিছি তোমাদের এখন এই সপ্তাহ, অর্থাৎ আমাদের এই সপ্তাহের রুটিনটা সবগুলো ক্লাস আমাদের 9টা 30-এ অনুষ্ঠিত হবে। ওকে, সো আমি একটু রুটিনটা পাবলিশ করে দেই তোমাদের উদ্দেশ্যে। দেখো 29 তারিখ পদার্থবিজ্ঞান ক্লাস, 30 তারিখ রসায়ন ক্লাস, 1 তারিখ পদার্থবিজ্ঞান ক্লাস, 2 তারিখ উচ্চতর গণিত ক্লাস, 3 তারিখ জীববিজ্ঞান ক্লাস, 4 তারিখ উচ্চতর গণিত ক্লাস, 5 তারিখ আমাদের রসায়ন ক্লাস। সকল ক্লাস সবগুলান ক্লাস আমাদের কি হবে, রাত 9টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে। ওকে, আচ্ছা, তো চলো আমরা আলটিমেটলি আমরা রুটিনটা সম্পর্কে তোমাদেরকে খুব সুন্দর মতো বলে দিলাম। এখন চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটাই চলে যাব। ওকে, আচ্ছা, সো ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ারা। এবং আমি তোমাদের উদ্দেশ্যে সবার আগে একটা কথা বলে দেই যে ভাইয়া সবাই আমাদের আই এডুকেশন ফেসবুক পেজ থেকে ক্লাসটা করো, এখান থেকে কমেন্ট করো। আই এডুকেশন ফেসবুক পেজ থেকে ক্লাস করো, এখান থেকে কমেন্ট করো, কারণ আমি এইখান থেকে কমেন্ট গুলো চেক করব। বুঝতে পারছি? সবাই আই এডুকেশন ফেসবুক পেজ থেকে ক্লাসটা করেন। আচ্ছা, তো চলেন আমরা নেক্সটে চলে যাবো। সো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটায় চলে যাচ্ছি। আমরা আমাদের কি ভাইয়া কাঙ্ক্ষিত ক্লাসটায় চলে যাচ্ছি। তো সর্বপ্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, আমি আশা রাখবো আপনারা সবাই এইটার উত্তর করতে পারবেন। খুবই সহজ একটা প্রশ্ন, রিসেন্ট সালে অর্থাৎ ঢাকা বোর্ড 24-এ অর্থাৎ রিসেন্ট সালেরই একটা প্রশ্ন, একদম ডিরেক্ট সংজ্ঞা থেকে চলে আসছে। এইটা আমাদের সিকিউ এর ভাইয়া ক নাম্বারে চলে আসতে পারে, কারণ আপনারা জানেন যে ভাইয়া সিকিউ এর ক নাম্বারে আলটিমেটলি আমাদের ডিরেক্ট সংজ্ঞা থেকে প্রশ্ন আসে। সিকিউ এর ক নাম্বারে কি আসে ভাইয়া, ডিরেক্ট সংজ্ঞা থেকে প্রশ্ন আসছে। সো সবাই একটু উত্তর করার ট্রাই করেন দেখি এখানে কি বলছে। সবাই একটু উত্তর করার ট্রাই করেন দেখি ভাইয়া এখানে কি বলছে, যে নির্দিষ্ট সময় পর পর যে গতি পুনরাবৃত্তি ঘটে তাকে কি বলে, রৈখিক গতি, বৃত্তীয় গতি, কৌণিক গতি, নাকি হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। দেখো এটা তোমরা অনেকেই একটু শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়ে যাইতে পারো। তোমরা অনেকেই বলতে পারো যে ভাই বৃত্তীয় গতি হইতে পারে, যেহেতু একবার ঘুরে আবার পুনরাবৃত্তি ঘটতেছে, অথবা কৌণিক গতি, তোমরা অনেকের মধ্যে কনফিউশন হইতে পারে। এখন বলো আমাকে ক খ গ ঘ কোনটা রাইট অ্যান্সার হবে, দেখি তোমরা পারো কিনা। এই তো সবাই অলরেডি উত্তর করার চেষ্টা করতেছো, অলরেডি সবাই উত্তর করে ফেলছো। এই তো অমিত সবার আগে কমেন্ট করছো যে ভাইয়া ডি নাম্বার। আচ্ছা, তোমরা কেউ শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দিলে না, সবাই ডি নাম্বার বললা। দেখো এটা কিন্তু ডিরেক্ট সংজ্ঞা ভাইয়া। এটা কি, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট সংজ্ঞা থেকে প্রশ্ন আসছে। কি আসছে ভাইয়া, ডিরেক্ট সংজ্ঞা থেকে প্রশ্ন আসছে। এটা দেখো নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে বারবার যখন পুনরাবৃত্তি করবে সেই গতিটার নামই হচ্ছে পর্যায়বৃত্ত গতি। সেই গতিটার নাম হচ্ছে ভাইয়া পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ ফ্যান্টাস্টিক ভাবে আমাদের ঘ নাম্বারটা অর্থাৎ ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ইতিমধ্যেই এই তো শামীম অ্যান্সার করে ফেলছো, তারপরে হচ্ছে আরো অনেকেই অ্যান্সার করতেছো, ধন্যবাদ সবাইকে। সো আমরা কি বললাম যে ভাইয়া পর্যায়বৃত্ত গতি এটা ডিরেক্ট সংজ্ঞা। দেখো আমি তোমাদেরকে একটু উদাহরণটা একটু সুন্দর মতো বুঝাই দিই। দেখো আমি ধরলাম যে ভাইয়া দেয়াল ঘড়ির গতি, এইখান থেকে দেখো আমাদের ডিরেক্ট সংজ্ঞা আসছে না ভাইয়া, এই সংজ্ঞাটাও আসতে পারে, অথবা এই প্রশ্নটা আর কিভাবে আসতে পারে, অর এখান থেকে ভাইয়া উদাহরণ আসতে পারে। উদাহরণগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে অলরেডি তোমার এইচএসসি পরীক্ষা বলো, তোমার এডমিশন টেস্ট বলো, উদাহরণ আসছিল। সো আমাদের পর্যায়বৃত্ত গতির আমরা যদি সংজ্ঞাটা আলটিমেটলি বোঝার ট্রাই করি, তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝি, তাহলে তোমাদের সুবিধা হবে। সো দেখেন একটা পর্যায়বৃত্ত গতির আলটিমেটলি উদাহরণ, সব থেকে ভালো উদাহরণ হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার গতি, তাই না? সো ধরেন আমার একটা ঘড়ি, এটা সো ধরেন এইখানে এই কাঁটাটা আছে, এই কাঁটাটা আলটিমেটলি এইখান থেকে যাত্রা শুরু করে ঘুরে 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 আবার এইখানে আসতে কয় সেকেন্ড সময় নেয়, 60 সেকেন্ড সময় নেয়। আর ঘড়ির কাঁটা কি এক সময় এইদিকে ঘুরে, আরেক সময় কি বিপরীত অ্যান্টিক্লকওয়াইজ ঘুরে না, একই ঘড়ি কাঁটার দিকে বারবার ঘুরতেই থাকে। তার মানে দেখেন এই 60 সেকেন্ড, প্রত্যেকবার 60 সেকেন্ড, এই সেকেন্ডটা কিন্তু ভাই কমবে না। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিকে একই দিক থেকে অতিক্রম করবে, একই দিক থেকে বারবার অতিক্রম করবে, সেটাকে আমরা বলবো কি ভাইয়া, পর্যায়বৃত্ত গতি। ডিরেক্ট সংজ্ঞা একটু মনে রাখবেন, ডিরেক্ট সংজ্ঞা ভাই একটু মনে রাখবেন, ডিরেক্ট সংজ্ঞা একটু মনে রাখবেন। সো আমি বললাম উদাহরণ, সো তোমাদেরকে একটু উদাহরণগুলান আমি কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণ যেগুলো পরীক্ষায় বারবার আসে একটু লিখে দিচ্ছি। সেটা কি, প্রথমটা সেটা হচ্ছে ঘড়ির কাঁটার গতি। সেটা কি ভাইয়া, ঘড়ির কাঁটার গতি। সেটা কি ভাইয়া, ঘড়ির কাঁটার গতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যদি বলি যে ভাইয়া সরল দোলক গতি, এটা আরো গুরুত্বপূর্ণ। সরল দোলকের গতি, সরল দোলকের গতি, সরল দোলকের গতি, সরল দোলকের গতি, এটাও কিন্তু ভাইয়া আমাদের কি, এটাও আমাদের পর্যায়বৃত্ত গতি, সরল দোলকের গতি। অথবা আমি যদি বলি ভাইয়া সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, এটাও হবে সূর্যের চারিদিকে
চারিদিকে পৃথিবীর গতি, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, সূর্যের চারিদিকে কি ভাইয়া? পৃথিবীর গতি, পৃথিবীর গতি। কারণ এটাও কিন্তু নির্দিষ্ট সময় পর পর ঘুরে আসে, কারণ 365 দিনে, ঠিক আছে? সো দেখো, এখন তোমাদের কথা হচ্ছে যে ভাই আমার তো মুখস্থ বিদ্যা ভালো না, আমার তো আসলে সংজ্ঞাগুলান আলটিমেটলি হচ্ছে উদাহরণগুলো মনে থাকতে চায় না, এটার আসলে আমাদের হচ্ছে বুদ্ধিটা কি আসলে, বা ওয়েটা কি, আমরা কিভাবে উদাহরণ মনে রাখতে পারবো? দেখো তোমাদের একটা টেকনিক শিখাই দিই। উদাহরণ মনে রাখার জন্য ভাইয়া অবশ্যই তোমাকে সংজ্ঞা মনে রাখতে হবে। উদাহরণ মনে রাখার জন্য তোমাকে অবশ্যই সংজ্ঞা মনে রাখতে হবে। তুমি যদি সংজ্ঞা মনে রাখতে পারো তাহলে তুমি কিন্তু সংজ্ঞাটা মিলায়া তুমি উদাহরণ আনতে পারবা বা উদাহরণ বের করতে পারবা, ঠিক আছে? সংজ্ঞাটা মিলায়া তুমি কিন্তু ভাইয়া কি করতে পারবা? উদাহরণগুলো আনতে পারবা। দেখো আমাদের কি সংজ্ঞাটা কি ছিল? সংজ্ঞাটা ছিল যে ভাই একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে আমাদের একই নির্দিষ্ট সময় পর পর বারবার পুনরাবৃত্তি ঘটবে। এই কয়েকটা উদাহরণ কিন্তু সব কাজ এইগুলো সেম করতেছে। তার মানে উদাহরণ মনে রাখার টেকনিক হচ্ছে সংজ্ঞা মুখস্থ রাখতে হবে। সবার ক্লিয়ার রে? সবার ক্লিয়ার ভাইয়া? সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? সবাই একটু বলেন দেখি, সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? সবাই একটু বলেন যে ভাইয়া এটা ক্লিয়ার কিনা। তার মানে আমাকে কি সংজ্ঞাও মনে রাখতে হবে, উদাহরণও মনে রাখতে হবে। কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণ আমি বলে দিয়েছি। এছাড়াও তোমরা এই উদাহরণগুলান একটু বই থেকে দেখে নিবা, বাকি উদাহরণগুলান একটু বই থেকে চোখ বুলাই নিবা। বাকি উদাহরণগুলান বই থেকে ভাইয়া একটু চোখ বুলাই নিবা। ওকে নীলিমা, শেয়ারডান, আরে জোস, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো। সো নেক্সটে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে তোমরা কিন্তু এখন কষ্ট করে কেউ নোট করার দরকার নাই, কারণ আমি পুরো ক্লাসের দাগানো স্লাইডের পিডিএফটা তোমাদেরকে কিন্তু দিয়ে দেই ক্লাস শেষে আমাদের টেলিগ্রাম গ্রুপে। সো তোমরা যারা এখনো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবা, এবং তোমাদের জন্য ডেডিকেটেড আমরা একটা এইচএসসি 25 ব্যাচের জন্য ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছি, যেখানে আমরা সকল ধরনের অ্যানাউন্সমেন্ট, রুটিন বলো, ক্লাস বলো, সব ধরনের অ্যানাউন্সমেন্ট আমরা দিয়ে দিই। তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাবা সকল ধরনের আপডেট পেতে। ওকে, আচ্ছা, তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে খুবই ভাইটাল একটা প্রশ্ন ভাই, এই প্রশ্নটা যে কয়বার এইচএসসি তে আসছে এবং কয়বার যে এডমিশন টেস্টে আসছে আমি বলে বুঝাইতে পারবো না। একদম 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এইচএসসি তে অথবা এডমিশন টেস্টে, আমি কথা দিচ্ছি, তোমাদের মুন্না ভাইয়া কথা দিচ্ছে, এই প্রশ্ন তোমরা একবার দেখবাই, ঠিক আছে? 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো এটা যশোর বোর্ড 21-এ আসা প্রশ্ন। সো একটু চেষ্টা করে দেখি পারা যায় কিনা। যে ভাইয়া 8 ইন্টু ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 200x ইকুয়াল টু 0 সমীকরণ দ্বারা বর্ণিত সরল ছন্দিত গতির কৌণিক কম্পাঙ্ক কত হবে? কি বের করতে বলছে ভাইয়া? কৌণিক কম্পাঙ্ক। কি বের করতে বলছে ভাইয়া? কৌণিক কম্পাঙ্ক। এই কৌণিক কম্পাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয়? ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। সো এখন এই প্রশ্নটা সমাধান করতে গেলে ভাইয়া, তোমাকে জানতে হবে সরল ছন্দিত কণার ব্যবকলনীয় সমীকরণ। ব্যবকলনীয় সমীকরণ, আদর্শ সমীকরণটা কি ভাইয়া? ব্যবকলনীয় সমীকরণটা আমরা কি জানি? আদর্শ সমীকরণ যেটা, সেটা হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এই আদর্শ সমীকরণটা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, এখন দেখো এটা আমরা কি কি খেয়াল রাখবো ভাইয়া। দেখেন এইখানে কিন্তু আমাদের এই অপারেটরের সামনে কোনো সহগ নাই, তার মানে আমাদের এখানে কোনো সহগ রাখা যাবে না, এবং এক্স এর সাথে যেটা আছে সেটাকে আমরা তুলনা করতে পারবো ওমেগা স্কোয়ারের সাথে। তাহলে দেখেন তো ভাই, এইখানে কিন্তু আমাদের একটা ঝামেলা লাগাই দিয়েছে, এখানে 8 আছে। সো সহগ থাকলে তো হবে না, সহগ থাকলে তো ভাইয়া হবে না। কি সহগ থাকলে তো হবে না, তাহলে আমাদের কি আমাদের আদর্শ ফরম্যাটের সঙ্গে তুলনা করতে হবে। সো আমরা যদি আদর্শ ফরম্যাটের সঙ্গে তুলনা করতে চাই তাহলে আমাদের আদর্শ ফরমেশনের মতো বানাইতে হবে। তাহলে এই 8 কে এই পাশে ভাগ করে দাও, তার মানে 8 দ্বারা আমাকে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি তুলনা করতে চাই তাহলে আদর্শ ফরম্যাটের মতো সাজাই নি। তাহলে দেখো আমাদের ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস আমাদের কত হবে ভাইয়া? 8 25 আমরা বলতে পারি এখানে আমরা 8 দ্বারা যদি 200 কে কাটি, 8 দ্বারা যদি 200 কে কাটি তাহলে কত আসবে ভাই? 25। তার মানে এখানে পাচ্ছি আমরা 25x ইকুয়াল টু 0। এখন আমরা যদি তুলনা করি তাহলে দেখো এখানেও 200x, সরি এখানে আমাদের 25x আর এখানে কি ওমেগা স্কোয়ার x। তাহলে ওমেগা স্কোয়ার অর্থাৎ তুলনা করে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা 25 বলতে পারবো না? খুবই সিম্পল জিনিস। এখন তোমরা যদি ভাই একটু খেয়াল না করো তাহলে কিন্তু ভুল করে বসে থাকবা। দেখো এখানে তোমাদের শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলানোর জন্য তোমার 25 কিন্তু অপশনে থাকবে, অনেকেই তাড়াহুড়া করতে গিয়ে 25 দাগায় ফেলবে, তাহলে কিন্তু ঝামেলা। দেখো তোমার কাছে খাইছে কৌণিক কম্পাঙ্কের বর্গ না, কিন্তু এটা কিন্তু কৌণিক কম্পাঙ্কের বর্গ। তাহলে ভাই কৌণিক কম্পাঙ্ক, তাহলে স্কোয়ারটাকে পার করে দাও, তাহলে √25 হয়ে যাবে। তার মানে আমাদের কত হবে? 5। আর অবশ্যই কৌণিক যেহেতু ঘূর্ণন, তার মানে অবশ্যই এককটা কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 5 রেডিয়ান পার সেকেন্ড কোথায় ছিল ভাই? 5 রেডিয়ান পার সেকেন্ড। এই তো তোমরা অনেকেই অ্যানসার করছো যে ভাইয়া আমাদের অ্যানসার কি হবে? অ্যানসার হবে ক নাম্বারটা। ফ্যান্টাস্টিক ভাবে আমাদের ক নাম্বারটা হচ্ছে রাইট অ্যানসার। ওকে, সো তোমরা যারা সঠিক করেছো দেখি কারা কারা সঠিক করছো। অমিত করছো, আমাদের হচ্ছে মাসুম করছো, জাহিদ করছো, আর জোস। সবাই কমেন্ট করবা,
সবাই কমেন্ট করবে। আমি কিন্তু মজার সালে একটা করে কথা বারবার করে বলি, যত পারো মুন্না ভাইয়ের ক্লাসে ভুল করো। তুমি যদি এখন ভুল করো তাহলে আমি ওই কনসেপ্টটা তোমাকে সুন্দর মতো ক্লিয়ার করে দিতে পারবো। আর এই ভুলটা জীবনেও যাতে আর পরীক্ষার হলে রিপিট না হয়, এই জন্য যত পারো ভুল করতে পারো ক্লাসে, আমি ওইটা সুন্দর মতো তোমাকে বুঝাইতে পারবো। ঠিক আছে? আর ওই জিনিসটা আর কখনোই ইনশাআল্লাহ তোমার পরীক্ষার হলে ভুল হবে না। ওকে, আচ্ছা, এই তো তানহা, তারপরে আয়শা, সবাই পেরে গেছো, ধন্যবাদ। তো চলেন আমরা তাহলে পরবর্তীতে চলে যাই। পরবর্তী প্রশ্নটা দেখেন তো, দেখি পারেন কিনা। দেখেন এর আগে কি ছিল, আমাদের একটা কনস্ট্যান্ট মান এইখানে 2টা ইনটু অবস্থায় ছিল। দেখেন এখন একটা কনস্ট্যান্ট মান আছে কিন্তু উপরে আছে। এখন কি ভাইয়া চেঞ্জ হবে? না, এখন চেঞ্জ না। তোমাদের আদর্শ সমীকরণ আমি কি শিখাইলাম? সরল সন্ধিত ব্যবকলনীয় সমীকরণটা কি? ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। ভাই এই অপারেটরের সামনে পিছনে আলটিমেটলি কোনো সহগ থাকা যাবে না। তো এখন এই সহগটা এইখানে থাকুক অথবা এইখানে থাকুক, কোনো সহগ থাকা যাবে না। তো দেখেন এইখানে 2 আছে, তাহলে আমাদের আগের নিয়ম, তাহলে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে আমরা এটা সমীকরণকে এইভাবে লিখতে পারি যে ডি স্কোয়ার এক্স বা ডি স্কোয়ার ওয়াই আলটিমেটলি ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার আমাদের হচ্ছে প্লাস, এখন 2 দ্বারা ভাগ করলে 50 কে কি হবে আমাদের 25 হয়ে যাবে, 25 ওয়াই। দেখো এখানে যেহেতু ওয়াই বলা আছে তার মানে এখানে ওয়াই বলা আছে, কোনো সমস্যা নাই, আলটিমেটলি 0। এখন আমাদেরকে দেখো অনেকেই ভুলবশত আলটিমেটলি আমরা কি করে দিব, ডিরেক্ট অ্যান্সার করব যে ভাই এখানে তো 5 রুট করলে 5 হয়, এই জন্য 5 একটা অপশনে আছে, এই জন্য আমরা দাগাই দেই না। তোমার বারবার যে কৌণিক কম্পাঙ্কই বের করতে বলবে বিষয়টা কিন্তু এমন না, তোমার পর্যায়কাল বের করতে বলতে পারে, তোমার খালি কম্পাঙ্ক বের করতে বলতে পারে। তাহলে দেখি আমরা কি বলছে যে ভাই এই সমীকরণ অনুযায়ী একটা কণা সরল সন্ধিত গতিতে দুলছে, কণাটির পর্যায়কাল, দেখছো বলতে বলতেই অন্য কিছু বের করতে বলছে। পর্যায়কাল মানে কি ভাইয়া? বড় হাতের টি ইকুয়াল টু হোয়াট? পর্যায়কাল মানে কি? বড় হাতের টি ইকুয়াল টু হোয়াট? তাহলে দেখো এখন আমরা কি করব যে ভাই তুলনা করো ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো যে ভাইয়া 25 লিখতে পারবো। তার মানে আমরা ওমেগা ইকুয়াল টু কত পাচ্ছি? 5। অনেকেই ভুলবশত এই 5 দাগাই দিবা, না দেওয়া যাবে না। এখন আমাদের কিন্তু কৌণিক কম্পাঙ্ক বের করতে পারে না, পর্যায়কাল। এখন আমরা একটা সূত্র জানি না ভাইয়া, যে ওমেগা ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টি, তাহলে ওমেগার জায়গায় বসাই দাও যে ভাইয়া 2 পাই ডিভাইডেড বাই টি ইকুয়াল টু 5। তাহলে এখন আমাদের এই যে টি মহাশয় বের করতে বলছে, তাহলে টি ইকুয়াল টু কি হবে ভাইয়া? টি ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই 5। এখন তুমি ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে যত আসবে ততই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। এটাকে ক্যালকুলেশন করলে যত আসবে ততই হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে 2 ইনটু পাই অর্থাৎ 3.1416 ডিভাইডেড বাই 5, এটাকে করলে আমরা কত পাবো রে? কত পাবো? গ নাম্বারটা অ্যানসার চলে আসবে যে ভাইয়া এটা তো ইজিলি ক্যালকুলেশন ভাই, ক্যালকুলেটর ব্যবহার করে 1.25 সেকেন্ড। 1.25 সেকেন্ড। দেখি কে কে ঠিক করছো ভাইয়ারা, দেখি কে কে ঠিক করছো, দেখি কে কে ঠিক করছো। এই তো সবার আগে অ্যানসার করছো আয়শা, তারপরে ফারজানা, ধন্যবাদ তোমাদেরকে যে ভাইয়া সি নাম্বারটা রাইট অ্যানসার। বুঝা গেছে? তার মানে খেয়াল রাখতে হবে, তাড়াহুড়া করা যাবে না। অনেকেই আমরা এটাকে মিসকনসেপশন হিসেবে ধরে নেই যে ভাই এই সমীকরণটা থাকলেই মনে হয় কৌণিক কম্পাঙ্ক ওমেগার মান বের করতে বলছেন। না, কৌণিক কম্পাঙ্ক চাইতে পারে, পর্যায়কাল চাইতে পারে, খালি কম্পাঙ্ক চাইতে পারে। তো চলো দেখি খালি কম্পাঙ্ক কিভাবে চাইতে পারে, সেটার মতো একটা প্রশ্ন দেখে নেই। তো আমরা যদি একটু দেখি, দেখো এই প্রশ্নটা একটু দেখো, এই প্রশ্নটা দেখো। আচ্ছা এটা কি রিপিট হয়েছে? আচ্ছা প্যারা নাই, এই প্রশ্নটা সেম রিপিট হয়েছে, তার মানে এটার গ নাম্বারটা উত্তর, একটু আগেই তো দেখলাম। তো পরের প্রশ্নটাই আসো, দেখো এই যে পরের প্রশ্নটা, এই প্রশ্নটা দেখো কুমিল্লা বোর্ড 24-এ আসছে, আবার হচ্ছে রাজশাহী বোর্ড 21-এ আসছে। দেখি আমরা প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়ি। দেখো তো এখানে কি বলছে ভাইয়া, যে 4 ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার আমাদের হচ্ছে 6x ইকুয়াল টু 0 সমীকরণ দ্বারা আলটিমেটলি গতিশীল হলে কণাটির কম্পাঙ্ক কত? কি বলছে ভাইয়া? কণাটির কম্পাঙ্ক কত? দেখো এখানে একটু টাইপিং মিস্টেক করছে, এখানে হচ্ছে 64 হবে। ওকে, এখন সিম্পল, এখানে কিন্তু কৌণিক কম্পাঙ্ক চাই নাই ভাইয়া, ভালো মতো খেয়াল রাখতে হবে, খালি কম্পাঙ্ক চাইছে। অর্থাৎ এখানে কিন্তু ভাইয়া এফ এর মান তোমাকে বের করতে বলছে। এখানে কার মান বের করতে বলছে? এখানে কিন্তু তোমাকে এফ এর মান বের করতে বলছে। এখানে কার মান ভাইয়া? এখানে কিন্তু এফ এর মান। এখন চলো, তা ভাই এখানে তো আমাদের কোনো কি কনস্ট্যান্ট থাকা যাবে না, তার মানে এটাকে ভাগ করে দাও। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো, আমরা যদি এখানে ভাগ করে দিই তাহলে আমরা এইভাবে সমীকরণটাকে লিখতে পারি, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস, এখন 64-কে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে? 16, তার মানে 16x ইকুয়াল টু 0। এখন আমরা কি করতে পারবো যে ভাই আদর্শ সমীকরণের সঙ্গে তুলনা করে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 16 লিখতে পারবো। তাহলে ওমেগা ইকুয়াল টু 4 হবে, ওমেগা ইকুয়াল টু 4। বাট এখন আমাদের কৌণিক কম্পাঙ্ক, এখন দেখো ওমেগার যেমন 3টা সূত্র মনে রাখতে হয় নরমালি, যে 2 পাই ডিভাইডেড বাই টি, আবার যদি 2 পাই ডিভাইডেড বাই টি, আবার যদি ঘূর্ণন সংখ্যা দেওয়া থাকে তাহলে 2 পাই এন ডিভাইডেড বাই টি, আবার যদি খালি কম্পাঙ্ক থাকে তাহলে 2 পাই এফ। এই 3টা সূত্র ভাই ফরজ, মুখস্থ করা ফরজ। এই 3টা সূত্র মুখস্থ করা ফরজ, বারবার ঘুরে উল্টে এই সূত্রগুলো আমাদের ইউজ করতে হবে। তাহলে দেখো আমার খালি কম্পাঙ্ক এফ কোথায় আছে? এই সূত্রটাই আছে। তাহলে আমরা 2 এর ওমেগার জায়গায় 2 পাই এফ ডিভাইডেড বাই 4 লিখতে পারবো। তার মানে এফ ইকুয়াল টু কি লিখতে পারবো? 4 ডিভাইডেড বাই 2 পাই। তাহলে কাটাকাটি করো, তার মানে এখানে আমাদের কত আসবে? যে ভাইয়া 2 ডিভাইডেড বাই পাই, এত আমাদের হার্টজ, যেহেতু কম্পাঙ্ক তাহলে একক কত হবে? হার্টজ। ওকে, তাহলে 2 ডিভাইডেড বাই
পাই, 2 ডিভাইডেড বাই পাই কোথায় আছে ভাইয়া? এই তো ফ্যান্টাস্টিক ভাবে আমাদের খ নাম্বারটা। দেখো এই কনসেপ্ট থেকে ব্যবকলনীয় সমীকরণ থেকে 3 ধরনের প্রশ্ন আসতে পারে। সেটা কি? কৌণিক কম্পাঙ্ক, পর্যায়কাল, খালি কম্পাঙ্ক। সবার কি ক্লিয়ার ভাইয়া? বলো তো দেখি কমেন্ট সেকশনে একটু। দেখো একটা প্রশ্ন কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, একটা প্রশ্ন কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, আমি একদম নারী নক্ষত্র তোমাদেরকে বিশ্লেষণ করে করে পড়াই। একটা প্রশ্ন যতই ধরনের ঘুরায় পেঁচে আসুক না কেন, মুন্না ভাইয়ার স্টুডেন্ট, মুন্না স্যারের স্টুডেন্ট, তোমরা ইনশাল্লাহ সব ধরনের প্রশ্ন ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। ওকে, সবার কি ক্লিয়ার রে? সবার কি ক্লিয়ার বলেন তো দেখি, সবার ক্লিয়ার কিনা? সবার কি ক্লিয়ার ভাইয়া? সবার কি ক্লিয়ার কিনা বলেন, সবার কি ক্লিয়ার কিনা? সবার কি ক্লিয়ার কিনা? ওকে 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 ওকে, তো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তী প্রশ্নটা দেখেন, পরবর্তী প্রশ্নটা কি বলছে যে ভাইয়া সরল সন্ধিত গতিসম্পন্ন কোন কণার ত্বরণ ও সরণের মধ্যে সম্পর্ক কি? ভাই এই প্রশ্নটা আমাদের এই যে রিসেন্ট সালে মেডিকেলে আসছিল। এটা কোথায় আসছিল ভাইয়া? রিসেন্ট সালেই মেডিকেলে আসছিল। রিসেন্ট সালে কোথায় আসছিল রে? মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল। এবং মেডিকেল ভর্তি পরীক্ষা এটা বারবারই আসে, বেশ কয়েকবার রিপিট আসছিল প্রশ্নটা। এবং এটা চট্টগ্রাম বোর্ড 23 প্রশ্ন, বোর্ডেও বেশ কয়েকবার আসছিল। তো একটু আমাকে অ্যান্সার করেন দেখি। এটা একদম সহজ একটা প্রশ্ন, এটা একদম সহজ একটা প্রশ্ন ভাইয়া, এটা একদম সহজ একটা প্রশ্ন। দেখেন ত্বরণ সরণের আমাদের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, বর্গের সমানুপাতিক কোনটা হবে? কোনটা হবে? সবাই একটু বলেন দেখি কোনটা হবে? সবাই একটু বলেন কোনটা হবে ভাইয়া? সবাই একটু বলেন, সবাই একটু বলেন দেখি কোনটা হবে? সবাই একটু বলেন যে ভাইয়া কোনটা হবে? সবাই একটু বলেন যে কোনটা হবে, দ্রুত সবাই একটু বলেন দেখি কোনটা হবে। আমি একটু সময় দিয়ে নিচ্ছি তোমাদেরকে, আমি একটু সময় দিয়ে নিচ্ছি, একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন। ঠিক আছে, এই প্রশ্নটা পারতেই হবে কিন্তু ভাই, এই প্রশ্নটা পারতেই হবে, এই প্রশ্নটা পারতেই হবে, এই প্রশ্নটা আপনাদের পারতেই হবে। ওকে, সবাই একটু চেষ্টা করেন। দেখেন এটা কিন্তু ভাইয়া সমানুপাতিক। দেখেন আমরা একটা লাইন পড়ছি না বইয়ে, যে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে ওমেগা সরি এ সমানুপাতিক মাইনাস এক্স, মানে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে দেখো আমাদের কি হবে? সমানুপাতিক, গ নাম্বারটা রাইট আনসার। এখন এইখান থেকে একটা কিন্তু সূত্র স্থাপন করা যায় যে ভাইয়া এ ইকুয়াল টু আমাদের মাইনাস ওমেগা এক্স, মাইনাস ওমেগা এক্স। এটা কিন্তু একদম ডিরেক্ট আমাদের সূত্র, যেটা আমরা মুখস্থ রাখবো। যেটা কি করবো রে? যেটা আমরা ভাইয়া মুখস্থ রাখবো। এখন যখন আমরা ম্যাথমেটিক্স সমাধান করব, দেখো এটা দিয়ে আমরা একটু পরে ম্যাথমেটিক্সের সমাধান করব। ম্যাথমেটিক্সের সমাধান করার সময় নেগেটিভকে আমরা বাদ দিব, নেগেটিভকে কি করব? বাদ দিব, নেগেটিভকে কি করব ভাই? বাদ দিব। ম্যাথমেটিক্স সমাধান করার জন্য এই সাইনটা কি প্রকাশ করে? মূলত দিক প্রকাশ করে। সো ম্যাথমেটিক্স করার সময় আমাদের দিকের প্রয়োজন হয় না। আমরা আমরা কি করব? এই মাইনাসটা বাদ দিয়ে শুধুমাত্র কি করব? যে ভাই এ ইকুয়াল টু ওমেগা এক্স, ওমেগা স্কয়ার এক্স দ্বারাই ম্যাথমেটিক্স সমাধান করব। সবার কি ক্লিয়ার বাবারা? সবাই একটু বলেন দেখি, সবাই 100% ক্লিয়ারলি বুঝছেন যে ভাইয়া আলটিমেটলি এটা কিভাবে কি করতে হবে? সবাই কি ক্লিয়ার রে? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার একটু বলেন, সবাই কি ক্লিয়ার? তাহলে আমরা চলো নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া সরল দোলকের ক্ষেত্রে সর্বোচ্চ বিস্তার কত? ভাই এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ বিস্তার, সর্বোচ্চ বিস্তার, সর্বোচ্চ বিস্তার কত ডিগ্রি? দেখেন আমরা সরল দোলক যখন দোল দেয় ব্যাপারটা এরকম হয়। আমি যদি একটা সরল দোলক অঙ্কন করি, তো এটা ধরেন বব, এটা ধরেন আমাদের হচ্ছে দেয়াল, সো এইভাবে দুলতে থাকে। সো এটা হচ্ছে আমাদের দোলার পয়েন্ট, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে x ইকুয়াল টু 0 মধ্য অবস্থান বা সাম্য অবস্থান বলি, আর এটাকে x ইকুয়াল টু a আমাদের সর্বোচ্চ বিস্তার বলি। ঠিক আছে, এখন দেখো আমরা কৌণিক বিস্তার বলতে কি বুঝছি? এই যে এই কোণটা ভাইয়া, এই কোণটা কত হবে? সর্বোচ্চ কত হয়? এই কোণটা সর্বোচ্চ কত হয়? সবাই একটু চেষ্টা করেন দেখি ভাইয়া, এই কোণটা সর্বোচ্চ কত হয়? এই কোণটা সর্বোচ্চ কত হয়? একটু পারেন কিনা? এই কোণটা সর্বোচ্চ কত হয়? দেখা যাক একটু পারেন কিনা ভাই, দেখা যাক একটু পারেন কিনা। একদম সহজ একটা প্রশ্ন, এটা কিন্তু সবারই মুখস্থ থাকা উচিত। দেখেন এই তো, সবাই একটু উত্তর করেন। দেখেন এই কোণটা কিন্তু সর্বোচ্চ মান, থিটার মানটা সর্বোচ্চ মান 4 ডিগ্রি বা 4 ডিগ্রির চেয়ে ছোট হবে, কখনোই 4 ডিগ্রির চেয়ে বড় হবে না। অর্থাৎ এরার সর্বোচ্চ বলছে, দেখো সর্বোচ্চ মানে কি? সর্বোচ্চ দৈর্ঘ্যের 4 ডিগ্রি বা 4 ডিগ্রি সমান বা 4 ডিগ্রির চেয়ে ছোট হবে, কখনো 4 ডিগ্রির বড় হবে না। তাহলে সর্বোচ্চ কত হবে ভাই? আমাদের 4 ডিগ্রি। সর্বোচ্চ কত হবে? 4 ডিগ্রি। সো এইটা হচ্ছে শর্ত, এই শর্তটা মেনটেন করতে হবে। না হলে আমাদের যদি 4 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যায় ভাইয়া, 4 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যায়, তাহলে দেখো সরল দোলকটা এই দিকে আসবে, এই দিকে আসতে পারে, অথবা এই দিকে আসতে পারে, অথবা এই দিকে আসতে পারে। অর্থাৎ তখন আর এরকম দুলতে থাকবে না, তখন আমাদের একদম বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, তখন আর সরল দোলক থাকবেই না যদি 4 ডিগ্রির বেশি হয়ে যায়। বুঝতে পারছেন? যদি 4 ডিগ্রির বেশি হয়ে যায় তখন আর সরল দোলক থাকবেই না। অর্থাৎ ফ্যান্টাস্টিক ভাবে আমাদের কি বি নাম্বারটা রাইট আনসার। এই তো ইতিমধ্যেই তোমরা পেয়ে গিয়েছো যে ভাইয়া আমাদের অ্যান্সার কি হবে রে? অ্যান্সার হবে বি নাম্বারটা। অ্যান্সার হবে কি? বি নাম্বারটা। বিজয়, আয়শা, তারপরে হচ্ছে এই তো সবাই সবাই, তারপরে ফারহিন, ধন্যবাদ সবাইকে। সো চলো নেক্সটে চলে যাব। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে আমাদের।
নেক্সট প্রশ্নটা দেখো তো যে ভাইয়া সরল সন্ধিত স্পন্দনরত কণা কত সময় পর পর একই দশা প্রাপ্ত হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, আমি একটু 3 স্টার দেই। এইটা অনেকেই ভাবাচাকা খেয়ে যাবা, এটা কিন্তু অনেকেই মুখস্থ করে। সো আমি তোমাদেরকে দেখাই দিব এটা কিভাবে আসে। এটা অনেকেই মুখস্থ করে, আমি তোমাকে দেখাই দিব ভাইয়া এইটা কিভাবে মূলত আসতেছে। এটা কিভাবে মূলত আসতেছে আমি তোমাদেরকে এখন দেখাই দিব। দেখো আমাদের কি বলছে, সরল সন্ধিত স্পন্দন করার ক্ষেত্রে কত সময় পর পর, অর্থাৎ আমাদের টি এর মান বের করতে বলছে, কত সময় পর পর একই দশা প্রাপ্ত হবে। কি হবে? একই দশা প্রাপ্ত হবে। কি হবে ভাইয়া? একই দশা প্রাপ্ত হবে। তাহলে দেখেন আমরা আলটিমেটলি এটার অ্যান্সার তোমরা একটু বলো তো দেখি, অনেকেরই মুখস্থ থাকে। তো দেখো আমরা সরল সন্ধিত স্পন্দনত কণার সরণের সমীকরণ কি জানি, যে ভাইয়া আমরা x ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এই সরণের সমীকরণ তো সবাই জানি, তাই না? এখন ধরো এই সময়টাকে বৃদ্ধি করে আমি একটা সময়টাকে বৃদ্ধি করবো, এই সময়টাকে বৃদ্ধি করা, সময়কে বৃদ্ধি করলাম। এখন সময় কতটুকু বৃদ্ধি করছি ভাই? সময়কে ধরো 2 পাই বাই ল্যামডা, সরি 2 পাই বাই ওমেগা পরিমাণ বৃদ্ধি করলাম। তাহলে বৃদ্ধি করার পর আমরা যদি বৃদ্ধি করার পর যদি সমীকরণটা দেখি, তাহলে x ইকুয়াল টু এ সাইন, দেখো আমরা সময় যেহেতু বৃদ্ধি করছি তাহলে ওমেগা, আর এইখানে সময়ের বৃদ্ধি মানে কি ভাই? প্লাস, বৃদ্ধি মানে কি? প্লাস। তাহলে দেখো আমাদের টি প্লাস 2 পাই বাই ওমেগা এতটুকু বৃদ্ধি করছি, আবার এখানে তো ডেল আগে থেকেই ছিল। তাহলে দেখেন এটাকে ক্যালকুলেশন করেন, দেখবেন যে আবার ওই ঘুরে উল্টে এক্স এর সমীকরণেই আসবে। তাহলে দেখেন এ সাইন, তাহলে দেখেন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ওমেগা টি প্লাস আমরা কি পাচ্ছি, তাহলে ওমেগা 2 পাই, দেখেন 2 পাই ডিভাইডেড বাই ওমেগা ইন্টু ওমেগা করলে আমাদের এই ওমেগা ওমেগা কাটা, তাহলে শুধুমাত্র 2 পাই থাকতেছে। আর এইখানে ভাইয়া আগে থেকেই তো প্লাস কি ছিল, আমাদের ডেল ছিল। ওকে আচ্ছা, এখন দেখেন এই যে আমরা 2 পাই থাকলে দেখুন সাইন 2 পাই এটাকে যদি আমরা কোঅর্ডিনেট অনুযায়ী চিন্তা করি তাহলে কি এটা চেঞ্জ হবে কি হবে না? হবে না। দেখো আমরা কি জানি, যে আমি তোমাকে একটু সুন্দর মতো দেখাই, যে সাইন বা যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত যদি এমন থাকে যে ভাই আমাদের পাই ডিভাইডেড বাই 2n প্লাস মাইনাস থিটা, এই n এর মানটা যদি জোর হয় তাহলে চেঞ্জ হয়, আর n এর মান যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হয়, আর n এর মান জোর হলে চেঞ্জ হয় না। তাহলে দেখো এই 2 পাইকে আমি এভাবে ভাঙায় লিখতে পারবো না, যে ভাইয়া সাইন আমাদের হচ্ছে 4 পাই বাই 2, দেখেন ঘুরে উল্টে কাটাকাটি করলে 2 2 4, 2 পাই থাকতেছে। এখন তাহলে এটা কিসের মান? এটা জোর না ভাই, এটা জোর না। 4 কি জোর না? তাহলে কি চেঞ্জ হবে? হবে না। তাহলে সাইনই থাকতেছে। তাহলে দেখেন আমরা সাইন 2 পাই এর পরিবর্তে শুধু সাইনই লিখতে পারতেছি। তাহলে এটাকে একদম ক্যালকুলেশন করি, তাহলে এ সাইন 2 পাই উঠে যাবে, কারণ 2 পাই এ আলটিমেটলি সাইনই থাকতেছে ওমেগা টি প্লাস ডেল। দেখেন এটা ঘুরে উল্টে কার সমীকরণ হইলো ভাইয়া? এটা ঘুরে উল্টে এক্স এর সমীকরণই হইলো না? তাহলে দেখো তাহলে একই দশায় বারবার কখন মিলিত হবে? যখন আমাদের আলটিমেটলি সময়কে বৃদ্ধি করে আমরা 2 পাই বাই ওমেগা, তো এই সময় পর পর আমাদের একই দশায় মিলিত হবে। এই সময় পর পর আমাদের একই দশায় মিলিত হবে ভাইয়ারা। তো সবাই একটু বলেন দেখি, ক্লিয়ার? এই তো সবাই পারছো। আরে জোস, প্রার্থনা পারছো, অমিত পারছো, মাসুম পারছো, তারপরে তানহা পারছো, জোস। এই প্রশ্নটা ভাইয়া খুবই 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 স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। এটা তোমরা একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারো, এটা ফিক্স, জীবনও চেঞ্জ হবে না। আমরা সবাই জানি কি, আমি বারবার চিল্লাই বলি যে ভাইয়া ফিজিক্সে যখনই তুমি ফিক্সড মান দেখবা কষ্ট করে মনে রাখবা। ফিজিক্সে যখনই তুমি ফিক্সড মান দেখবা তখনই কষ্ট করে একটু মুখস্থ করার ট্রাই করবা। তাহলে সরল সঞ্চিত স্পন্দন কণার কত সময় পর পর একই দশা প্রাপ্ত হবে ভাইয়া? আমাদের হচ্ছে 2 পাই বাই ওমেগা। ওকে, নেক্সটে আসো। দেখো নেক্সটে কি বলছে, দশা বলতে কি বোঝায়? দিনাজপুর বোর্ড 24-এ আসা একটা প্রশ্ন। এই প্রশ্নটা অলরেডি আবার রাজশাহী বোর্ড 21-এও আসছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো সবাই একটু অ্যান্সার করেন দেখি ভাইয়া, যে দশা বলতে কি বোঝায়? দেখেন এই দশা একদম এক কথায় বলতে বোঝায় আমাদের, এটা হচ্ছে গতির সাম্যক অবস্থা। কি ভাইয়া? গতির সাম্যক অবস্থা। এখন গতির সাথে সাথে কার সম্পর্ক আছে? যে ভাই অবস্থান পরিবর্তন হবে, অবশ্যই বেগের পরিবর্তন হবে, ত্বরণের পরিবর্তন হবে। অর্থাৎ আমাদের কিন্তু ফ্যান্টাস্টিক ভাবে সবগুলাই রাইট আনসার, অর্থাৎ ঘ নাম্বার গতির সাম্যক অবস্থা। গতি যা আলটিমেটলি অবস্থা থাকতে পারে সবগুলাই আমাদের দশা প্রকাশ করে। ঠিক আছে, এখন যদি এখানে আমাদের বল থাকতো তবুও আমাদের গতির সাথে বল রিলেটেড, তাহলে বলও রাইট আনসার হইতো। ঠিক আছে, তাহলে দশা বলতে আমরা কি বুঝি? গতির সাম্যক অবস্থা। দশা বলতে কি বুঝি ভাইয়া? গতির সাম্যক অবস্থা। এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। দশা বলতে কি বুঝি রে? দশা বলতে বুঝি হচ্ছে গতির সাম্যক অবস্থা। তো অমিত সবার আগে অ্যান্সার করছো, ধন্যবাদ ভাইয়া, সবার আগে অ্যান্সার করছেন, ধন্যবাদ। ওকে, নেক্সটে আসেন। দেখেন নেক্সটে কি বলছে ভাইয়া, যে সরল সঞ্চিত স্পন্দন সম্পূর্ণ কোন কণার সর্বোচ্চ অবস্থা হতে যাত্রা শুরু করলে আদি দশা কত হবে? সর্বোচ্চ অবস্থা। এখন সর্বোচ্চ অবস্থা মানে আপনাকে বুঝতে হবে ভাই।
তাহলে দেখেন একটা সরল সঞ্চিত স্পন্দন কণা, ধরুন সরল দোলকের কথা যদি আমরা চিন্তা করি, তো সর্বোচ্চ অবস্থানটা কোটা থাকে? সর্বোচ্চ অবস্থানটা এই যে এই পয়েন্টটা থাকে, যে ভাই এক্স ইকুয়াল টু এ পয়েন্ট। এখন এক্স ইকুয়াল টু এ পয়েন্ট সর্বোচ্চ স্মরণের অবস্থা থেকে, সর্বোচ্চ স্মরণের অবস্থা থেকে যাত্রা শুরু করলে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা আলটিমেটলি সর্বোচ্চ কোথায় হয়? তখন আমাদের এইখানে। আর এইখান থেকে যদি যাত্রা শুরু করে ভাই, এটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটাই হচ্ছে স্টার্টিং। তার মানে আদি সময়টা কি হবে? টিটা শূন্য হবে না? আদি অবস্থায় তো এটা প্রথমে অবস্থায় কি স্থিরই ছিল, তারপরে তো যাত্রা শুরু করবে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এখন আমাদের আদি দশা বের করতে বলছে। আদি দশা মানে আমাদের ডেল ইকুয়াল টু হোয়াট? আদি দশা মানে কি ভাই? ডেল ইকুয়াল টু হোয়াট? তাহলে স্মরণের সমীকরণ একটু আগেই শিখছি যে এক্স ইকুয়াল টু এ সাইন আমাদের ওমেগা টি প্লাস ডেল, ওমেগা টি প্লাস ডেল। ভাই এখন জাস্ট মান বসাই দিব। তাহলে সর্বোচ্চ স্মরণ মানে কি? এক্স ইকুয়াল টু এ, তার মানে এক্স এর জায়গায় আমরা এ বসাই দিতে পারবো। তাহলে এ সাইন ওমেগা, টি এর মান কত ভাই? টি এর মান তো শূন্য, আদি অবস্থায় শূন্য ছিল, প্লাস ডেল। এখন আসো ভাই ক্যালকুলেশন করো, এই এটাকে পার করে দাও, তাহলে এ বাই এ আমাদের ক্যালকুলেশন করলে 1 চলে আসবে। আর ক্যালকুলেশন করলে কি আসবে ভাই? 1 চলে আসতেছে। ইকুয়াল টু দেখেন সাইন ওমেগার সাথে গুণ করলে 0, আর এখানে শুধুমাত্র ডেল থাকতেছে, তাহলে ডেল ইকুয়াল টু কি হবে? সাইন ইনভার্স আমাদের 1। তাহলে কত ডিগ্রির মান 1 ভাই? আমাদের 90 ডিগ্রির মান 1, অথবা পাই বাই 2 অ্যান্সার। তো দেখেন তো কি আছে, এই যে পাই বাই 2 আকারেই আছে, অর্থাৎ ফ্যান্টাস্টিক ভাবে আমাদের খ নাম্বারটা রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিক ভাবে কি ভাইয়া? আমাদের খ নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝা গেছে বাবারা? বুঝতে পারছেন? এই তো সবাই পারছেন, প্রার্থনা পারছেন, মাসুম পারছেন, তারপরে তানহা পারছেন, ওকে ফারজানা পারছেন, আর জোস। এই সবাই উত্তর করবা, সবাই উত্তর করবা কিন্তু, ঠিক আছে? সবাই উত্তর করবা, কেউ আলটিমেটলি উত্তর ছাড়া থাকবে না, সবাইকে উত্তর করা চাই। ভুল হোক কোনো সমস্যা নাই, ভুল হলে মুন্না ভাইয়া তো আসি, খুব সুন্দরভাবে ওই কনসেপ্টটা আবার আমি রিপিট করবো, আবার বুঝাই দিব যতক্ষণ পর্যন্ত তোমার ক্লিয়ার না হবে। ওকে, নেক্সটে আসো। দেখেন নেক্সটে কি বলছে ভাইয়া? কোন সরল সঞ্চিত স্পন্দনরত বস্তুকণার বিস্তার এ সরণ এক্স এক হলে ত্বরণ সর্বনিম্ন কোথায় হবে? ত্বরণ সর্বনিম্ন। দেখো এই প্রশ্নটা অনেক ভাইটাল, এই প্রশ্নটা তোমার আলটিমেটলি এই কনসেপ্ট থেকে তোমার এইচএসসি বলো, তোমার এডমিশন টেস্ট বলো, তোমার ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটি, সব জায়গায় আসে। এই কনসেপ্টটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এই কনসেপ্টটা আমি তোমাকে খুব সুন্দর একটা মজার টেকনিক দিয়ে শিখাবো, খুব সুন্দর একটা মজার টেকনিক দিয়ে শিখাবো। যে ভাইয়া ধরেন এখানে একটা সরল দোলক আছে আমার, এখানে একটা কি আছে? সরল দোলক আছে, এটা বব। সো এটা এইভাবে এইভাবে দুলতেছে, এইভাবে এইভাবে কি দুলতেছে, ঠিক আছে? সরল দোলকের দুইটা অবস্থা থাকে। কয়টা অবস্থা ভাইয়া? দুইটা অবস্থা। একটা হচ্ছে মধ্য অবস্থান, একটা হচ্ছে সাম্য অবস্থান বা মধ্য অবস্থান এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট, আর এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার পয়েন্ট এক্স ইকুয়াল টু এ। এখন কথা হচ্ছে যে ভাইয়া কোন পয়েন্টে কি সর্বোচ্চ, কোন পয়েন্টে কি সর্বনিম্ন, এটা আমরা কিভাবে শর্টকাটে মনে রাখতে পারি, এটা আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি, এটা নিয়ে তোমরা অনেক ঝামেলা খাও। যে ভাই এই যে এক্স ইকুয়াল টু 0 অবস্থানে, এক্স ইকুয়াল টু 0 অবস্থানে কারা কারা সর্বোচ্চ হবে? এক্স ইকুয়াল টু 0 অবস্থানে, আচ্ছা আমি একটু ভালো করে লিখে দেই, এক্স ইকুয়াল টু 0 অবস্থানে কারা সর্বোচ্চ কারা সর্বনিম্ন, আবার এক্স ইকুয়াল টু এ অবস্থানে কারা সর্বোচ্চ কারা সর্বনিম্ন। এটা তোমরা বারবার ভুলে যাও, যতই মুখস্থ করার কারণে ভুলে যাও। সো আজকে একটা টেকনিক শিখাই দিব, স্পেশাল একটা টেকনিক, মুন্না ভাইয়ার, ইনশাআল্লাহ আর কখনোই ভুলবা না। তো চলো আজকে আমরা একটু ছেলেদেরকে পছাই দিব, ঠিক আছে? আমরা একটু ছেলেদেরকে পছাই দিব। তো চলো ধরেন একটা ছেলে, আমি একটা গল্প বলি, দেখো গল্পের মাধ্যমে ফিজিক্স পড়াই দিব। সো ধরেন একটা আলটিমেটলি ছেলে মানুষ ধরেন বিয়ে শাদী করে নাই, ব্যাচেলার আছে, ওকে? সো এখন ওই ছেলেটা ট্যুরে যাবে, বা ওই ছেলেটার টাকার দরকার, কিছু একটা কিনবে। এখন ভাই ট্যুরে যাবে, পারমিশন বা টাকার জন্য পরিবারের মধ্যে কার কাছ থেকে পারমিশন নিতে হবে? অবশ্যই বাবা মার কাছ থেকে, ওই তো নিজে ইনকাম করে না ভাই, ছাত্র ধরো তোমরাই, ওকে? তো তুমি কি করবা? আলটিমেটলি তোমার বাবা মার কাছ থেকে পারমিশন চাবা অথবা টাকা নিবা, এটাই। বাট তুমি দেখা গেছে যে বিয়ে করে ফেললা, ঠিক আছে? এখন তুমি বন্ধু বান্ধবের সাথে ট্যুরে যাবা, তাহলে পারমিশন কার কাছ থেকে নিতে হবে? তোমার আব্বুর কাছ থেকে নাকি অন্যজনের কাছ থেকে? কার কাছ থেকে পারমিশন নিতে হবে বলো তো? কার কাছ থেকে পারমিশন নিতে হবে তখন? একটু চেষ্টা করেন। যে ভাই ধরেন আপনি বিয়ে করে ফেলছেন, এখন আপনি ট্যুরে যাবেন, এখন বাবা মার কাছ থেকে পারমিশন নেবেন নাকি অন্য কারো কাছ থেকে পারমিশন নিতে হবে? ধরেন দেখি, একটু বলেন যে ভাই এখন কার কাছ থেকে আপনি পারমিশন নেবেন? এখন কার কাছ থেকে আপনি পারমিশন নেবেন? বাবা মার কাছ থেকে নাকি অন্য কারো কাছ থেকে? ঠিক আছে, বাবা মার কাছ থেকে নাকি অন্য কারো কাছ থেকে? বলেন একটু দেখি, আপনাদের কমন সেন্স কর, আইকিউ আইকিউ টেস্ট করি। এখন আপনি কার কাছ থেকে পারমিশন নেবেন? বিয়ের পরে ট্যুরে যাবেন, কার কাছ থেকে পারমিশন নেবেন? বিয়ের পরে ট্যুরে যাবেন, কার কাছ থেকে পারমিশন নেবেন? বলেন কার কাছ থেকে পারমিশন নেবেন? ঠিক আছে, কার কাছ থেকে পারমিশন নেবেন? তখন তখন কিন্তু আর বাবা মার কাছ থেকে পারমিশন নিলে হবে না, তখন হাড্ডি গুড্ডি ভাঙ্গা দিবে, ঠিক আছে? তখন কিন্তু দেখা যাবে যে আপনারা কি সুন্দর মতো বউয়ের কাছ থেকে পারমিশন নিতে হচ্ছে, যে আমি ওই জায়গায় বন্ধু বান্ধবের সাথে যাব, যাব কি যাব না, ঠিক আছে? তখন কিন্তু ভাই
বিয়ের পরে বউয়ের কাছ থেকে পারমিশন নিতে হবে, তাই না? সো দেখো তখন কি হয়ে যাচ্ছে, তখন কিন্তু পরিবারের মধ্যে, তখন আমাদের এই গল্প অনুসারে, ঠিক আছে, গল্প অনুসারে, আমি কিন্তু গল্প করতেছি এটা, তো গল্প অনুসারে তখন বউয়ের পাওয়ারটা সর্বোচ্চ হয়ে গেছে পরিবারের মধ্যে। আর বউকে সাধু ভাষায় কি বলি, বেগম বলি না আমরা? তো বেগম সর্বোচ্চ হয়ে গেছে, কি হয়ে গেছে, বেগম সর্বোচ্চ হয়ে গেছে, বেগমের পাওয়ার দেখছো বউ, সবাই সাবধান, বেগমের পাওয়ার কি হয়ে গেছে, সর্বোচ্চ হয়ে গেছে। এখন দেখেন এইটা দিয়ে আমরা সরল দোলকে সবকিছু মনে রাখতে পারবো, এটা দ্বারা আমরা সরল দোলকে সবকিছু মনে রাখতে পারবো, ঠিক আছে? এ রে বাপরে, এ অমিত, সবাই অমিতরে চিনে রাখো, ওর বিয়ের দাওয়াত আমরা সবাই খাইতে যাব, ওর বিয়ের 1 মাস পরের কন্ডিশন আমরা সবাই ওর বাসায় গিয়ে আপডেট জানবো, যে এখন বাইরে গেলে ওর বাবা মার কাছ থেকে পারমিশন নাই নাকি ওর বউয়ের কাছ থেকে পারমিশন নাই। অমিতরে সবাই চিনে রাখো, অমিতরে সবাই চিনে রাখো, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন বে ফর আমরা কি পাবো, বেগ, বে ফর আমরা কি পাবো ভাইয়া, বেগ। এই গ থেকে আমরা কি পাবো, গতি শক্তি পাবো, গ থেকে কি পাবো, গতি শক্তি পাবো, গ থেকে কি পাবো, গতি শক্তি পাবো। আর এই ম থেকে আমরা কি পাবো, এই ম থেকে আমরা মধ্য অবস্থান পাবো, মধ্য অবস্থান বা এটাকে সাম্য অবস্থান, যেটাকে আমরা এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট বলি। আর সর্বোচ্চ তো সর্বোচ্চ, তার মানে এই মধ্য অবস্থান বা সাম্য অবস্থানে কারা কারা সর্বোচ্চ ভাইয়া, আমরা যদি বলি যে এক্স ইকুয়াল টু 0 অবস্থানে ভি ম্যাক্সিমাম পাবো আমরা, আর হচ্ছে কি পাবো, ই কে ম্যাক্সিমাম পাবো, ই কে ম্যাক্সিমাম পাবো, আর বাকি সব মিনিমাম। তুমি যাই বলো না কেন, যদি আমি বলি যে ভাই স্মরণ কি হবে এইখানে, তাহলে মিনিমাম। যদি আমি বলি ভাই বিভব শক্তি কি হবে, ইপি মিনিমাম হবে। আর আমি যদি বলি ভাই ত্বরণ কি হবে, তাহলে ত্বরণ এ মিনিমাম হবে। যাই বলো না কেন সব মিনিমাম। এখন চলো তাহলে এই জিনিসটার একটু, এই জিনিসটার বিপরীত ভার্সন হচ্ছে এক্স ইকুয়াল টু এ পজিশন, এক্স ইকুয়াল টু এ পজিশন। তাহলে এইখানে যারা যারা সর্বোচ্চ ছিল তারা যারা সর্বনিম্ন হয়ে যাবে, তার মানে এখানে কারা সর্বোচ্চ ছিল, ভি, তার মানে এখানে ভি মিনিমাম হয়ে যাবে। আবার এইখানে ই কে ম্যাক্সিমাম ছিল, তাহলে ই কে এখানে মিনিমাম হয়ে যাবে। তাহলে দেখো আবার এইখানে যারা যারা মিনিমাম ছিল এখানে ম্যাক্সিমাম, তাহলে এখানে স্মরণ ম্যাক্সিমাম, এখানে ত্বরণ ম্যাক্সিমাম, যা এখানে তারা মিনিমাম ছিল এখানে ম্যাক্সিমাম হয়ে যাবে, অর্থাৎ একে অপরের বিপরীত, একে অপরের বিপরীত। ওকে, বুঝতে পারছো রে, বুঝতে পারছো, বুঝতে পারছো, বুঝতে পারছো? এখন আমাকে একটু নিজেরাই অ্যান্সার করে দাও। দেখো কি বলছে, কোন সরল সঞ্চিত স্পন্দনত কণার আমাদের বিস্তার হচ্ছে এ, বিস্তার হচ্ছে এ, স্মরণ হচ্ছে এক্স, তাহলে ত্বরণ সর্বনিম্ন কোথায় হবে ভাই, ত্বরণ সর্বনিম্ন, ত্বরণ সর্বনিম্ন কোথায়, দেখো এই যে এ মিনিমাম কোথায় হয়, এক্স ইকুয়াল টু 0 অবস্থানে, এক্স ইকুয়াল টু 0। তাহলে ফ্যান্টাস্টিক ভাবে ভাই আমাদের ঘ নাম্বারটা রাইট আনসার না, যে এক্স ইকুয়াল টু 0 অবস্থানে। এটা কি কেউ কখনো ভুল করবা, এটা কি কেউ কখনো ভুল করবা, বলো তো দেখি, এটা কি কখনো ভুল করবা, এটা কি আর কোনোদিন ভুল হবে? ভুল হলে আলটিমেটলি ঝামেলা, ভুল হলে কিন্তু ছেলেদের বিয়ে হবে না, ঠিক আছে? ভুল হলে আর বিয়ে হবে না, ঠিক আছে? বিয়ে করতে চাইলে সবাই এই শর্টকাট মনে রাখবা, বিয়ে করে যদি সুখে সংসার করতে চাও তাহলে সবাই এই শর্টকাট মনে রাখবা, ওকে? আর যদি ভুলে যাও তাহলে সাংসারিক জীবনে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? ভুলে গেলেই সাংসারিক জীবনে ঝামেলা হয়ে যাবে, বুঝছো রে? বুঝছো, বুঝছো, সবাই বুঝছো, সবাই বুঝছো, বলো সবাই বুঝছো, সবার ক্লিয়ার যে ভাই সরল দোলকের কোন পজিশনে কোনটা সর্বোচ্চ কোনটা সর্বনিম্ন, আর কোনোদিন কিন্তু ঝামেলা লাগবে না ইনশাআল্লাহ। ওকে, সো নেক্সটে আসো, নেক্সটে দেখো কি বলছে, যে ভাইয়া সরল দোলন গতি সম্পূর্ণ কোন কণার সর্বোচ্চ বেগ কত। দেখো আমাদের কয়েকটা সূত্র মুখস্থ রাখতে হবে, যে ভাই সর্বোচ্চ অর্থাৎ ভি ম্যাক্স, এইটা ডিরেক্ট সূত্র আকারেও আসে, ম্যাথমেটিক্সও আসবে, এটা ভাইয়া কি সূত্র আকারেও আসে আবার ম্যাথমেটিক্স আকারেও আসে, খুবই গুরুত্বপূর্ণ এটা। সো ভি ম্যাক্স এর সূত্র কি ভাই, ওমেগা এ, ভিম্যাক্স এর সূত্র কি, ওমেগা এ, খুবই 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 গুরুত্বপূর্ণ। এখন দেখেন অনেকেই ভুল করে ওমেগা স্কোয়ার এ বসাই দিবা, ও অনেকেই ভুল করে ওমেগা স্কোয়ার এ বসাই দিবা। দেখেন এইখানে আমাদের এ ম্যাক্স যদি বলতো, ত্বরণ যদি বলতো ভাই, ত্বরণ, ত্বরণ যদি বলতো তাহলে হয়তো ওমেগা স্কোয়ার আমাদের এ, ওমেগা স্কোয়ার এ, ওমেগা স্কোয়ার এ ত্বরণ সর্বোচ্চ যদি বলতো, যে ভাই ত্বরণ সর্বোচ্চ, তাহলে আমাদের ত্বরণ সর্বোচ্চ কোথায় আর বেগ সর্বোচ্চ কোথায়, এই সূত্র দুইটা কিন্তু দেখেন একই রকম, একটার উপর বর্গ আছে একটার উপর বর্গ নাই, মনে রাখতে হবে, দুইটা দিয়েই ম্যাথ আসে। একটু পরে আমরা দুইটা দিয়ে ম্যাথ প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তাহলে ভিম্যাক্স ইকুয়াল টু কি ভাই, ওমেগা এ, অর্থাৎ ফ্যান্টাস্টিক ভাবে আমাদের ঘ নাম্বারটা রাইট আনসার, গ নাম্বারটা রাইট আনসার। ফ্যান্টাস্টিক ভাবে কি ভাইয়া, আমাদের গ নাম্বারটা রাইট আনসার। ফ্যান্টাস্টিক ভাবে কি ভাইয়া, আমাদের ঘ নাম্বারটা রাইট আনসার। ওকে, আচ্ছা এই বাপরে বাপ, পড়তে বসবো, পড়তে বসবো। কেমন আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি রে। তুমি কি আর নাম খুঁজা পাও নাই? আল্লাহর দুনিয়ায় কি আর নাম খুঁজা পাও নাই তুমি? হাই হাই, কত রকমের দুষ্টু পোলা পাইন। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, এই তো সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, এই তো সবাই পেরে গেছো। ফারহানা, সরি ফারহিন, তারপরে হচ্ছে প্রার্থনা, তারপরে হচ্ছে পড়তে বসো, তারপরে হচ্ছে আয়শা। ওকে জোস, ধন্যবাদ। চলো নেক্সটে যাই আমরা। দেখো এইখান থেকে একটু পরেই কিন্তু আমরা ম্যাথ প্র্যাকটিস করবো, আর এইখান থেকে এই 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 কনসেপ্ট থেকে ভাই সূত্র বা আমাদের ম্যাথ, এখান থেকে তোমার এইচএসসি বলো,
তোমার এডমিশন বলো, এই দুইটা সব জায়গাতেই আসে। এই দুইটা সূত্র থেকে সূত্র এবং ম্যাথমেটিক্স সব জায়গাতেই আসে, ভালো মতো খেয়াল করবে। দেখো আমি কিন্তু তোমাদের এডমিশনের জন্য কোনটা গুরুত্বপূর্ণ, কিছুদিন পরে তো এডমিশনে বসবা তোমরা এইচএসসি পর, এখন থেকে হিন্টস দিয়ে দিচ্ছি, দাগানো স্লাইডটা যখন কালেক্ট করবা তখন এই বিষয়গুলো একটু ভালো মতো দেখবা। ওকে, সো নেক্সটে আসেন। নেক্সটে দেখেন তো কি বলছে, যে ভাইয়া একটা সরল সন্ধিত স্পন্দন কণার গতির সমীকরণ দেওয়া আছে, সরি কণার সমীকরণ দেওয়া আছে y = 10 sin 12t - π/6 মিটার। কণাটির সর্বোচ্চ বেগ কত? ভাই কণাটার সর্বোচ্চ বেগ, কণাটার কি বলছে ভাইয়া, সর্বোচ্চ বেগ কত, কণাটার সর্বোচ্চ বেগ। এখন না পারলে খবর আছে, সর্বোচ্চ বেগ নির্ণয়ের সূত্র কি, যে ভাইয়া vmax, একটু আগে শিখলাম vmax = ওমেগা এ। তাহলে ওমেগা এ, তাহলে দেখেন এখন এটার আদর্শ সমীকরণ কি জানেন, যে y = a sin ওমেগা t প্লাস ডেল, তাই না? এটা তো আমরা জানি। তাহলে দেখো এর জায়গায় আমরা কি বলতে পারবো, তুলনা করলে এর জায়গায় আমরা 10 বলতে পারবো, আবার ওমেগার জায়গায় আমরা কি বলতে পারবো, 12 বলতে পারবো। সো দেখেন এখন আমরা 12 আর 10 গুণ করলে কত হবে ভাই, 120 ms ইনভার্স 1। সো দেখছেন কত ফ্যান্টাস্টিক ভাবে আমাদের অনেক সহজেই অ্যানসার চলে আসছে। জাস্ট তুলনা করবা, জাস্ট তুলনা করবা, জাস্ট কি করবা ভাই, জাস্ট তুলনা করে দিবা, জাস্ট কি করবা, জাস্ট তুলনা করে দিবা, জাস্ট কি করবা ভাই, জাস্ট তুলনা করে দিবা। ওকে, জাস্ট তুলনা করে দিবা, বুঝা গেল রে? এই বুঝতে পারছো, জাস্ট তুলনা করে দিবা। এই তো, এই তো আতিয়া পড়ে করে ফেলছো, তারপরে অমিত করে ফেলছো। আচ্ছা পড়তে বসো, আপনি মেয়ে, আচ্ছা ঠিক আছে, এই নাম দিবা ভাই, যে কোনো একটা নাম দিবা। ওকে, সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে, আপনার নামটা বলে দিয়েন, তাহলে আলটিমেটলি কমেন্ট পড়তে সুবিধা হবে। আমি আজকে প্রথম ক্লাস করতেছি। আচ্ছা আপনার ক্লাস কেমন লাগতেছে বলেন, ক্লাস কেমন লাগতেছে, নতুন পোলাপাইন পাইছি, দেখি ক্লাস রিভিউ নেই একটু, ঠিক আছে? ক্লাস কেমন লাগতেছে ভাইয়া? ওকে চলেন চলেন, সবাই পারছো, বি নাম্বার বি নাম্বার, আরে জোস, আরে কে বলছে আমার স্টুডেন্ট পারে না, সুন্দর মতো তো পারতেছে। ওকে চলো নেক্সটে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে ভাই, যে স্প্রিং এ সংযুক্ত কোন কণার সরণ বিস্তারের অর্ধেক হলে আমাদের বেগের মান কত হবে? ভাই এই প্রশ্নটা সিকে রুয়েট, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় রিসেন্ট সালে আসছিল, রিসেন্ট সালে, বিশ্বাস হয় তোমার? এই যে 2-3 বছরের মধ্যে এই প্রশ্নটা ইঞ্জিনিয়ারিং এও আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতেও আসছিল, আবার দেখো বরিশাল বোর্ড 23-এও আসছিল। তার মানে এইচএসসি তেও সেম ভাবে গুরুত্বপূর্ণ। যারা এইচএসসি প্রিপারেশন ভালোভাবে নিবা বাবা, টেস্ট পেপারটা ভালোমতো সমাধান করবা, তোমাদের প্রায় 50% কভার হয়ে যাবে এডমিশন টেস্টের পড়াশোনা। এইগুলান প্রশ্নই রিপিট পাবা, দেখবা এগুলান প্রশ্নই রিপিট পাবা। ওকে আচ্ছা, তো এখন দেখেন আমাদের কি বলছে, যে স্প্রিং এ সংযুক্ত কোন কণার সরণ বিস্তারের অর্ধেক। তাহলে ভাই সরণ মানে কি এক্স, বিস্তার মানে কি a/2, বিস্তারের অর্ধেক। এটা আমার প্রশ্ন মতে বলা আছে। কি বলা আছে ভাই? প্রশ্ন মতে, প্রশ্ন মতে বলা আছে। এখন তোমাকে বের করতে বলছে ভাই বেগের মান, ভি এর মান। তাহলে বেগের সূত্রটা মনে রাখতে হবে ভাই, তাহলে আমাদের কি বেগের সূত্রটা মনে রাখতে হবে। তাহলে বেগের মান কি জানি আমরা, বেগ ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এক্স স্কোয়ার সরি রুট ওভার, কই গেল বাপ, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা তো ডিরেক্ট সূত্র, বেগের সূত্র। এই সূত্র বাবা মুখস্থ রাখতে হবে, ডিরেক্ট সূত্র, এটা ডিরেক্ট সূত্র মুখস্থ রাখতে হবে। ওকে এখন মান বসাই দেই, দেখি বাবারা কি হয়, যে ওমেগা রুট ওভার এ স্কোয়ার, এক্স এর মান কি ভাই, a/2 তার উপরে স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা সাজাই লিখি, তার মানে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন তুমি এটাকে লসাগু করো, ওমেগা রুট ওভার 4 আর এখানে আসবে 4 এক করে গেলে 3a স্কোয়ার। এটাকে যদি আমি সাজাই লিখি ভাইয়া, তাহলে দেখো ওমেগা ইন্টু রুট ওভার 3 ডিভাইডেড বাই 4 কে রুট করলে 2, আর এখানে a স্কোয়ার কাটা যাবে, শুধুমাত্র a থাকতেছে। তাহলে এটা আরো সাজাই লেখা যায় যে ভাইয়া রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 ওমেগা a। এখন ওমেগা এর মান কত ভাই, দেখো তো, সরণ আমাদের হচ্ছে ভি ম্যাক্সিমাম, তাই না? তাহলে ভি ম্যাক্সিমাম এটার একটু আগে সূত্র কি শিখলাম, যে ভাইয়া ওমেগা এ। তাহলে ওমেগা এর পরিবর্তে আমরা এটাকে আরো যদি সাজাই লিখি, তাহলে রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 আর হচ্ছে ভি ম্যাক্স, রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 ভি ম্যাক্স। তাহলে দেখেন তো রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 ভি ম্যাক্স কোথায় আছে বাবারা? ভি ম্যাক্স আছে ডি নাম্বারটা, অর্থাৎ ঘ নাম্বারটা রাইট আনসার। এই প্রশ্নটা রিসেন্ট সালে ঢাকা ইউনিভার্সিটি বলেন, সিকে রুয়েট বলেন, সব জায়গাতেই আসছে এবং বোর্ডেও আসছে। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই ভাইয়া গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বুঝা গেছে বাবা? সবাই বুঝতে পারছি? এই তো, পড়তে বসো, ভুল করে ফেলছে ডি নাম্বারটা। হ্যাঁ অমিত ঠিক করছো, তারপরে ফারজানা ঠিক করছো, ধন্যবাদ। তানহা ঠিক করছো, ওরে জোস, ঠিক আছে, সবাই ঠিক করছো। ওকে আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, যাক মাশাআল্লাহ। ওকে স্যার আমিও ফার্স্ট ক্লাস করতেছি। তানহা হাই হাই, আপনারা এতদিন কইছিলেন, আমরা তো অনেকদিন থেকে ফ্রি ক্লাস নিচ্ছি। ঠিক আছে আপনারা রুটিন জানেন, রুটিনটা কিন্তু ক্লাসের শুরুতে আমি দিয়ে দিছি।
তো সবাই টেলিগ্রাম গ্রুপ তারপরে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবো, এখানে সকল ধরনের অ্যানাউন্সমেন্ট রুটিন সবকিছু পোস্ট করে দেই আমরা, ওকে। আর এখন থেকে এই সপ্তাহটা প্রত্যেকদিন 9টা 30-এ ক্লাস শুরু হবে। কয়টায় রে? 9টা 30-এ, রাত 9টায় 30-এ। তারপরে এই সপ্তাহ পর আবার আমরা ব্যাক টু 8টা 30-এ চলে যাবো, ওকে। আচ্ছা চলেন 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 নেক্সটে চলে যাবো। দেখেন তো নেক্সটে কি বলছে, যে ভাইয়া একটি সরল সঞ্চিত গতিসম্পন্ন কণা সর্বোচ্চ বেগ, এই দেখো খালি বেগ না কিন্তু, এটা ভি ম্যাক্সিমাম এর মান। তো প্রশ্ন ভালো মতো বুঝতে হবে। কণাটির বিস্তার 30 সেন্টিমিটার। বিস্তার মানে কি? বিস্তার বিস্তার মানে কি? বিস্তার মানে এর মান। বিস্তার মানে কার মান ভাই? এর মান। এখন কণাটির পর্যায়কাল টি ইকুয়াল টু হোয়াট? কণাটির পর্যায়কাল টি ইকুয়াল টু হোয়াট? দেখেন একটা ছোট্ট একটা ম্যাথমেটিক্স ভাইয়া, ছোট্ট একটা ম্যাথমেটিক্স। দেখেন আমরা সূত্র কি ভাই, ভি ম্যাক্স এর মান যেহেতু দেওয়া আছে, তাহলে ভি ম্যাক্স এর সূত্রটা ফেলাই দিব আমরা। তাহলে ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। তাহলে ওমেগা এ, ওমেগা তো ভাই নাই, তাহলে টি আছে, তার মানে এটাকে ভাঙাও 2π/t ডি বা ইনটু এ। তাহলে দেখো এইখান থেকে আমরা কি করতে পারি ভাই, আমাদের এই টির মানটা লাগবে। তাহলে টি ইকুয়াল টু আমরা 2π ডিভাইডেড বাই ভি ম্যাক্স ইনটু অবস্থায় এ, এভাবে লিখতে পারি না? সাজাই নিলাম জাস্ট। 2π মান বসায় দাও। ভি ম্যাক্স এর মান কত বাবা? ভি ম্যাক্স এর মান হচ্ছে 6। আর এখানে এর মান কত ভাইয়া? 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার কি বসাইলে হবে? না, সেন্টিমিটারকে মিটারে আনতে হবে। তাহলে 100 দ্বারা ভাগ করে দাও, তাহলে আমাদের কত হবে? 0.3। 100 দ্বারা ভাগ করে দাও 0.3। 0.3। এখন জাস্ট বাবারা ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর চাপো, অ্যান্সার চলে আসবে। সবাই একটু ক্যালকুলেটর চাপেন তো, সবাই একটু ক্যালকুলেটর চাপেন। দেখেন 0.3 সামথিং আসবে। আলটিমেটলি আমাদের হচ্ছে খ নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার হবে, যে 0.31। 0.31 জাস্ট ক্যালকুলেটর চাপলে অ্যান্সার চলে আসবে। জাস্ট ক্যালকুলেটর চাপলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? আমার ম্যাথ অনেক প্রবলেম আছে ভাইয়া, হ্যাঁ কোনো সমস্যা নাই। আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি সব তোমাদের জন্য ফ্রি ক্লাসের আয়োজন করছি। রুটিনটা দেখে নিবা, ম্যাথ ক্লাস যেদিন সেদিন লক্ষ্মী বাচ্চার মতো উপস্থিত থাকবা, এবং তার পাশাপাশি আমাদের ক্লাস ফিজিক্স কেমিস্ট্রি অন্যান্য সাবজেক্টের ক্লাসে উপস্থিত থাকবা, ওকে। আচ্ছা সো দেখি কে কে পারছো, কে কে পারছো, কে কে পারছো। বি নাম্বার আরে জোশ, সাবাস। এটা ভাই ডিরেক্ট, জাস্ট খালি ক্যালকুলেশন, ক্যালকুলেটর তো আছে, জাস্ট ক্যালকুলেটর চাপলেই অ্যান্সার চলে আসবে, ওকে। ক্যালকুলেটর চাপলেই ভাইয়া কি আসবে? অ্যান্সার চলে আসবে, ওকে। চলো নেক্সটে যাবো আমরা। দেখেন নেক্সটে কি বলা আছে, নেক্সটে কি বলা আছে দেখেন। এই প্রশ্নটা রিসেন্ট সালে কোথায় আসছিল জানো? এগ্রি ইউনিভার্সিটিতে, এগ্রি ইউনিভার্সিটিতে আসছিল রিসেন্ট সালে। এটা এগ্রি গুচ্ছ অর্থাৎ কৃষি গুচ্ছ পরীক্ষা হয়, তোমরা তো অনেকেই জানো, আবার অনেকে নাও জানতে পারো। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু কিছু বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সিঙ্গেল পরীক্ষা নেয়, কিছু বিশ্ববিদ্যালয় অনেকগুলো বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ বিশ্ববিদ্যালয় নেয়। তো এখানে এগ্রি অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা রিসেন্ট সালে আসছিল। 21 সালে না হলে 22 সালে আসছিল মনে হয় এই প্রশ্নটা। তো দেখি একটু পড়তে আপনারা পারেন কিনা। দেখেন একটা দেয়াল ঘড়ির ঘন্টার কাঁটা, একটা দেয়াল ঘড়ির ঘন্টা, এই সিকোয়েন্স মনে রাখবা, যে ভাই প্রথমে কে আছে, তারপরে কে আছে, তারপরে কে আছে। তোমার এটা ঘন্টা মিনিট সেকেন্ড এভাবে না থেকে সেকেন্ড মিনিট ঘন্টাও থাকতে পারে। সো ক্রোম খেয়াল রাখবো, কি রাখবো ভাইয়া? ক্রোম, ক্রোমটা খেয়াল রাখতে হবে, ক্রোমটা ভাইয়া খেয়াল রাখতে হবে। ক্রোমটা কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। ক্রোম না খেয়াল রাখলে কিন্তু ঝামেলা, ক্রোম না খেয়াল রাখতে কিন্তু ঝামেলা, ওকে। সো ক্রোম খেয়াল রাখতে হবে। ক্রোম যদি তুমি ভুলভাল আলটিমেটলি না খেয়াল করো, তাহলে কিন্তু অ্যান্সার উল্টাপাল্টা চলে আসবে। তাহলে দেখেন এখন ঘড়ির কাঁটার কৌণিক বেগ, ভাই কৌণিক বেগের সূত্র কি ভাই? একটাই তো জানি, যেটা হচ্ছে 2π/t। 2π/t। এখন যদি আমরা ঘন্টার কাঁটা বের করি, তাহলে ঘন্টা এইস আওয়ার, তাহলে কত হবে ভাই? ঘন্টার কাঁটা কি হবে? যে ভাই আমাদের এইখান থেকে যদি আমরা করতে চাই, তাহলে ঘন্টার কাঁটা কত হবে? যে 3600 সেকেন্ড 1 ঘন্টা, তার মানে 12টা কাঁটা ঘুরে, তাহলে 12 × 3600। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো জানো? এখান থেকে গুণ করে দিবা, দেখবা যে আলটিমেটলি 2π সেকেন্ডে নিয়ে আসছি আমরা। তাহলে এখান থেকে একটা মান পাবো 2π ডিভাইডেড বাই, যদি গুণ করো এখানে 3600 দ্বারা যদি গুণ করে দাও, তাহলে আমরা 43200 পেয়ে যাবো, এইরকম পাবো। আবার আসো এখান থেকে যদি ভাই মিনিটেরটা বের করি, ডাব্লিউ অফ এম ওমেগা অফ এম, তাহলে 2π ডিভাইডেড বাই টি, টির মান কত ভাই? মিনিটেরটা শুধুমাত্র 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে দেখো এখান থেকে কত পাবো আমাদের? 2π ডিভাইডেড বাই, আলটিমেটলি আমরা লিখতে পারবো যে ভাই 3600, এটাই তো জাস্ট খালি, ঠিক আছে? 2π ডিভাইডেড বাই 3600 এটাই লিখতে পারবো আমরা। 2π ডিভাইডেড বাই 3600 এখানে কাটাকাটি করলে এভাবে লিখতে পারো, অথবা তোমরা যদি 2 দ্বারা কাটাকাটি করে দাও, তাহলে 2 দ্বারা কাটাকাটি হবে। সো 2 দ্বারা কাটাকাটি করার দরকার নেই, এইভাবেই রেখে দেই সবগুলা 2π করে রেখে দেই। এখন আসো যদি আমি সেকেন্ডটার যাই ভাই, সেকেন্ড, তাহলে কি হবে ভাই? সেকেন্ডে কি হবে ভাই? সেকেন্ডে তার মানে আমাদের 2π অর্থাৎ কয় সেকেন্ডে ঘুরে? 60 সেকেন্ডে ঘুরে, 60 সেকেন্ড। এখন এই সবগুলাকে যদি তুমি অনুপাত আকারে বসায় দাও, ভাগ করে দাও, তাহলে দেখবা আমাদের এ নাম্বারটা অ্যান্সার চলে আসবে। এ নাম্বার, ঠিক আছে? এ নাম্বার অ্যান্সার চলে আসবে 112 আর হচ্ছে 720। জাস্ট খালি কি করবা? অনুপাতগুলো বের করে দিলাম, জাস্ট ভাগ করে দিবা, এক এক করে ভাগ করে দিবা, তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো এখানে কি বিষয়টা খেয়াল রাখতে হবে, যদি আমাদের ঘন্টা থাকে তাহলে এইচ ইন্টু এম ইস টু সেকেন্ড অর্থাৎ এস, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এই যে 112
720। আবার যদি আমাদের ভাই চেঞ্জ থাকে ভাই, এই যে আমাদের সেকেন্ড থাকলো, মিনিট থাকলো, ঘন্টা থাকলো, সেকেন্ড থাকলো, মিনিট থাকলো, ঘন্টা থাকলো, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। চেঞ্জ থাকলে কিন্তু উল্টা যাবে, তখন কি হবে 720 12 1, ঠিক আছে। সো এই চেঞ্জটা খেয়াল রাখতে হবে, এই চেঞ্জটা ভাইয়া খেয়াল রাখতে হবে, এই চেঞ্জটা কি রাখতে হবে, অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, এই চেঞ্জটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এই চেঞ্জটা খেয়াল রাখতে হবে, বুঝছেন? স্যার আবার একটু বুঝাই দেন। আচ্ছা, আবার একটু বুঝাই দিচ্ছি। দেখো আমাদের বেসিক সূত্রটা কি ভাইয়া, বেসিক সূত্রটা কি, বেসিক সূত্রটা যে ভাই আমাদের হচ্ছে কৌণিক বেগের সূত্র ওমেগা ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টি। এই টিটা কি ভাই, এই টিটা হচ্ছে পর্যায়কাল, পর্যায়কাল। দেখেন আমরা যখন ঘন্টার কাঁটা বের করবো, ধরেন একটা ঘড়ি আইকা নেই, তাহলে ভাই ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা, ধরেন এটা ঘন্টার কাঁটা, এইখান থেকে ঘুরে 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 অতিক্রম করে, তাহলে আমাদের 12টা কাঁটা অতিক্রম করে। আবার আলটিমেটলি কয় মিনিট অতিক্রম করতেছে, আমাদের হচ্ছে এটা পুরাটাই কত, আলটিমেটলি 3600 সেকেন্ড হবে। যদি আমরা সেকেন্ডে নিয়ে আসি, তাহলে ওই যে 12 ইন্টু 3600। আবার যদি মিনিটের কাটা, তাহলে ভাই মিনিটের কাটাটা শুধুমাত্র একবার ঘুরে আসলে 3600 সেকেন্ড, আমরা তো জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এখানে পুরাটাই আমরা দেখো ঘন্টাগুলোকে সেকেন্ডে, 12 ঘন্টা অতিক্রম করছে, 12 ঘন্টাকে সেকেন্ডে নিছি, তাহলে 1 ঘন্টা অতিক্রম করছে, তাহলে আমরা 3600 সেকেন্ড নিছি। আর 1 সেকেন্ড মানে মিনিট, মিনিটটাই তো সেকেন্ডের কাটা হিসেবে যাবে, তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60টা কাটা অতিক্রম করে। জাস্ট এগুলো সবগুলাই কি আমরা নিছি ভাই, এগুলো সেকেন্ডের কাটাই নিছি। এখন জাস্ট খালি কি করবা, ভাগ করে দিবা, অনুপাত করলেই আমাদের মান চলে আসবে। সো এখানে আমি কি খেয়াল রাখতে বললাম যে ভাইয়া কোনটা কোনটা আমাদের প্রথমে কে আছে, ঘন্টা মিনিট সেকেন্ড নাকি সেকেন্ড মিনিট ঘন্টা, এই জিনিসটা বারবার পরীক্ষার হলে চেঞ্জ করে দেয়, বারবার হলে পরীক্ষার হলে চেঞ্জ করে দেয়। বুঝতে পারছো রে, বুঝতে পারছো? হ্যাঁ, আবার বুঝাই দেন, বুঝাই দিছি ভাই, আবার বুঝাই দিছি, ঠিক আছে, আবার বুঝাই দিছি। সো এখন চলেন আমরা তাহলে নেক্সটে চলে যাব, এখন আমরা চলো নেক্সটে চলে যাব। দেখেন, ঠিক আছে, নেক্সটে চলে যাবো। আমি জায়গা নাই দেখে জাস্ট খালি ভাগটা করলাম না, ভাগটা করলেই অ্যান্সার চলে আসবে। ওকে, আচ্ছা নেক্সটে আসেন। দেখেন নেক্সটে ডিরেক্ট একটা সূত্র, দেখি পারেন কিনা। নেক্সটে কি ভাই, ডিরেক্ট একটা সূত্র, ডিরেক্ট একটা সূত্র। দেখো একটি সরল গতি, সরল দোল গতি সম্পূর্ণ কোন বস্তুর ভর কত দেওয়া আছে, এম, কৌণিক কম্পাঙ্ক ওমেগা। এখন বল ধ্রুবক, বল ধ্রুবক মানে কি, বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, এই কেটাকে কি বলা হয়, বল ধ্রুবক, বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক বলা হয়। তাহলে ভাই ডিরেক্ট সূত্র, এটা ডিরেক্ট সূত্র। দেখো ডিরেক্ট সূত্র, ডিরেক্ট একটা সূত্র মুখস্থ রাখতে হয়। সেটা কি ভাইয়া, ডিরেক্ট সূত্রটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, রুট ওভার কে বাই এম, এটা ডিরেক্ট সূত্র। এটা রিসেন্ট সালে কোথায় আসছিল জানো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল। ওকে, সো এখন এই সূত্রটা আমি জানি তোমরা ভুলে যাবা, এই সূত্রটা তোমাদের প্যাচ লাগবে কোথায়, যে ভাইয়া উপরে আমাদের কে নাকি নিচে কে, এটা তোমাদের প্যাচ লাগবে। দেখো তোমাদের একটা টেকনিক শিখে দিই, এই ওমেগার উল্টা ফরমেশন, ওমেগার উল্টা ফরমেশন, উল্টাইলে কি হয়, সবসময় বস্তুটা নিচে চলে আসে না, তো ওমেগার উল্টা ফরমেশনটা সবসময় নিচে হবে, ওমেগার উল্টা ফরমেশনটা সবসময় নিচে, তার মানে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, কে অলওয়েজ নিচে, মানে এই যে ওমেগা, ওমেগা এর উল্টা ফরমেশনই দেখো, এটাকে যদি আমরা উল্টাই দেই তাহলে এম হয়ে যাচ্ছে না, এম হয়ে যাচ্ছে না, আর উল্টাই দিলে তো সবকিছু নিচে চলে আসে, ঠিক আছে। তাহলে আমরা ওমেগাকে উল্টাই দিলাম, আমাদের এভাবে সূত্রটা মনে রাখতে পারবো। তাহলে দেখো এখন যদি আমাদের কে এর মান বের করতে বলছে, তাহলে উভয় পাশে বর্গ করে দাও, তাহলে কি হবে, ওমেগা স্কয়ার ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এম। তাহলে এখান থেকে কে ইকুয়াল টু আমরা পাচ্ছি ওমেগা স্কয়ার এম, কে ইকুয়াল টু ওমেগা স্কয়ার এম। কোথায় আছে বাবা, ওমেগা স্কয়ার এম, এই তো ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার, ওমেগা স্কয়ার এম, গ নাম্বারটা রাইট অ্যান্সার, ওমেগা স্কয়ার এম। বুঝতে পারছো ভাই, বুঝতে পারছেন এটা, ওমেগা স্কয়ার এম, বুঝতে পারছেন রে, বুঝতে পারছেন, বুঝতে পারছেন আপনারা, বলেন বুঝতে পারছেন আপনারা, ক্লিয়ার? ওকে জি, বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা এখন এইটা বলেন, এই প্রশ্নটা বুঝছেন কিনা, এই প্রশ্নটা বুঝছেন কিনা, আর কি ভুল হবে? দেখেন এইটা সূত্র করার, সূত্র মুখস্থ করার টেকনিকও দিয়ে দিচ্ছি, জাস্ট উল্টা ফরমেশন, ওমেগার উল্টা ফরমেশন এম অলওয়েজ নিচে থাকবে, কোনো কিছু থেকে উল্টাই দাও তাহলে কি নিম্নমুখী হয়ে যায় না, উল্টাই দিলে কি নিম্নমুখী হয়ে যায় না, এই জন্য নিচে, এই জন্য নিচে, এভাবে মনে রাখবা, কোনো কিছু উল্টাই দিলাম নিম্নমুখী, তার মানে নিচে। ওকে, আচ্ছা এই তো সি নাম্বার সবার আগে তানহা অ্যান্সার করছো, ধন্যবাদ। তো চলেন তাহলে আমরা পরবর্তীতে চলে যাবো ভাইয়া, তাহলে আমরা পরবর্তীতে চলে যাবো। দেখেন পরবর্তী প্রশ্নটা কি বলছে, একটা সরল দোলকের বিস্তার ও কম্পাঙ্ক যথাক্রমে, তাহলে কি কার কার মান দেওয়া আছে রে, কার কার মান দেওয়া আছে, বিস্তার মানে এই জিনিসটার মান হচ্ছে এর মান দেওয়া আছে, বিস্তার মানে এ, কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে কি ভাই, এই জিনিসটা হচ্ছে এফ এর মান দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি। ওকে, আচ্ছা তারপরে বলছে আমাদের এত মিটার সরণের ক্ষেত্রে, তার মানে এক্স এর মান দেওয়া আছে, আমাদের দোলকটির বেগ কত হবে, অর্থাৎ ভি ইকুয়াল টু হোয়াট, ভি ইকুয়াল টু হোয়াট, ডিরেক্ট সূত্র ভাই, দেখেন এটা ডিরেক্ট ম্যাথমেটিক্স, ডিরেক্ট একটা সূত্র। তাহলে ভি ইকুয়াল টু হোয়াট, তাহলে দেখো আমরা সবাই সূত্র কি জানি, যে ভাই ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার।
তাহলে দেখেন এখন ওমেগার কৌণিক কম্পাঙ্ক কিন্তু কোথাও দেওয়া নাই, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ভাই একটু আগেই সূত্র শিখাইলাম না, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ লেখা যায়, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ লেখা যায়, তাহলে এখানে বসাই দাও। তাহলে 2 পাই এফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভাই এখন জাস্ট খালি মান বসাই দাও। তাহলে দেখো 2 পাই ফ্রিকোয়েন্সির মান কত ভাই 12, রুট ওভার এর মান কত ভাই বিস্তারের মান 0.01, 0.01 তার উপরে হোল স্কোয়ার মাইনাস এক্স এর মান কত ভাই 0.005, 0.005 হোল স্কোয়ার। এটাকে ভাই ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। তো সবাই একটু ক্যালকুলেট করেন দেখি, নিজের ক্যালকুলেটরটা নিয়ে বসতে হবে, যেহেতু এসএসসি তে ভাইয়া ক্যালকুলেটর ইউজ করতে দেয়, সো হাতে ক্যালকুলেশন নিয়ে কোনো প্যারা নাই, এটা জাস্ট ক্যালকুলেটরে বসাও, এটা জাস্ট ক্যালকুলেটরে বসে আমাকে উত্তর দাও, এটা জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে, এটা জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে আমাকে উত্তর দেন, এটা জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে আমাকে উত্তর দিয়ে দেন। কত হবে? এটা জাস্ট ক্যালকুলেটরে বসান, দেখেন 0.6 সামথিং আসবে হয়তো, 0.6 সামথিং। দেখেন এই প্রশ্ন কিন্তু তোমাদেরকে একটা শুভঙ্করের ফাঁকি দিয়ে রাখছে, অনেকেই তাড়াহুড়া করতে গিয়ে 0.06 জায়গায় দিতে পারো, ভুল করা যাবে না, 0.6। সো অবশ্যই অবশ্যই যখন তোমরা উত্তর করবা তখন একটু দেখে শুনে, তাড়াহুড়া করা যাবে না, দেখে শুনে দাগাইতে হবে, তাড়াহুড়া করা যাবে না ভাইয়া। যখন তোমরা উত্তর করবা তখন দেখে শুনে দাগাইতে হবে, তাড়াহুড়া করা যাবে না, দেখে শুনে দাগাইতে হবে, তাড়াহুড়া করা যাবে না, দেখে শুনে দাগাইতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ওকে, এই তো এই তো ডি নাম্বার সবার আগে অমিত করছো, ধন্যবাদ। এই তো সি নাম্বার তানহা, বাবা ক্যালকুলেশন ভুল করা যাবে না, ক্যালকুলেশন ভুল করা যাবে না, ক্যালকুলেশন ভুল করা যাবে না। ওকে, ক্যালকুলেশন ভুল করা যাবে না, একদম ডিরেক্ট ক্যালকুলেশন ভাই, ঠিক আছে? চলো নেক্সটে যাবো আমরা। দেখেন নেক্সটে কি বলছে যে ভাইয়া একটা সরল সন্দিত গতিসম্পন্ন কণার সর্বোচ্চ বেগের মান অর্থাৎ ভিম্যাক্স এর মান কত দেওয়া আছে 0.3, কণাটার বিস্তার এ দেওয়া আছে ভাই, কৌণিক কম্পাঙ্ক কত? তাহলে দেখো আমরা ডিরেক্ট সূত্র ওমেগার মান বের করতে বলছে, কৌণিক কম্পাঙ্ক দেখো, খালি কম্পাঙ্ক না, খালি কম্পাঙ্ক হলে এফ হইতো, ফ্রিকোয়েন্সি জাস্ট। তাহলে ভিম্যাক্স ইকুয়াল টু আমরা কি জানি বাবারা, ওমেগা এ। তাহলে দেখো ভাই ওমেগা ইকুয়াল টু কি লিখতে পারবো, ভিম্যাক্স ডিভাইডেড বাই এ। দেখছো এই ছোট্ট সূত্র থেকে বারবার কিন্তু এরকম ছোট ছোট ম্যাথ আসে। তাহলে ভিম্যাক্স এর মান কত বাবা, 0.3 ডিভাইডেড বাই এর মান কত, 0.006। এটাকে ক্যালকুলেশন করো, দেখো এটা হাতে ক্যালকুলেশন করা যায়। তাহলে এটা কত হবে 10, দশমিক তুলে দাও, এটা কত হবে 100। তাহলে 0 0 কাটা, তাহলে 3 দুগুণ 6 2, আর হচ্ছে 5 দুগুণ 10, তাহলে 5। সো গ নাম্বারটা রাইট আনসার। সো কি ভাইয়া, গ নাম্বারটা রাইট আনসার, ঠিক আছে? হাতে ক্যালকুলেশনই করা যায়, আমাদের গ নাম্বারটা রাইট আনসার, বুঝা গেছে? গ নাম্বারটা 5, গ নাম্বারটা 5, অর্থাৎ আমরা খুব সুন্দর মতো এটা হাতে ক্যালকুলেশন করতে পারি, এটা ক্যালকুলেটরের দরকারই নাই, ঠিক আছে? ছোট বাচ্চার ক্যালকুলেশন, ছোট বাচ্চার ক্যালকুলেশন। সো সবাই বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন ভাইয়া? চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে কি করবো রে, তাহলে আমরা নেক্সটে চলে যাব, তাহলে আমরা কি করবো ভাইয়া, নেক্সটে চলে যাবো, চলেন দেখি নেক্সটে যাই। দেখেন নেক্সটে কি বলছে, সরল সন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে ত্বরণের সমীকরণ কি? সরল সন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে কি বাবা, ত্বরণের সমীকরণ। ভাই ডিরেক্ট সূত্র, দেখেন এখন আমরা তো একটু আগে সূত্র শিখলাম যে ভাই ত্বরণ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো ভাই এই সূত্র কই, এখানে এখানে তো নাই, এখানে তো নাই, এখানে তো নাই, তাহলে আমরা কি এখানে কি অপশন ভুল আছে? না বাবা, দেখো এখন এটা নিউটনিয়ান বলবিদ্যাও আমরা শিখছিলাম। দেখো ধরেন আমার সরণের সমীকরণ কি জানি ভাই, যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল, বা এ সাইন ওমেগা টি, ধরো দশা নাই, এখানে কোথাও দেখো দশা নাই, ডেল নাই, সো আমরা ডেল নিয়ে কাজ করব না, সো আমরা কি ভাইয়া ডেল নিয়ে কাজ করব না, ঠিক আছে? আমরা এক্স এর সমীকরণ কি জানি, এক্স এর সমীকরণ কি জানি বাবারা, এক্স এর সমীকরণ জানি এ সাইন ওমেগা টি, তাই না? আচ্ছা, কেন ডেল নিলাম না, কারণ দেখো এখানে কোনো দশা নাই, অপশনে দশা নাই। এখন আমরা এটা জানি না যে ভাই সরণের সমীকরণ বেগ কেমনে বের করে, আমরা বেগ কেমনে বের করি, যে ভাই আলটিমেটলি সরণের সমীকরণকে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ বের হয়ে যায়, আবার সরণের সমীকরণকে দুইবার যদি ডিফারেন্সিয়েট করি অর্থাৎ ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে আমাদের, আলটিমেটলি কি হয়ে যাবে বাবা, ত্বরণ বের হয়ে যাবে। সো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে রিসেন্ট সালেই ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল, ধরো তোমার হচ্ছে সরণের সমীকরণ দেওয়া আছে, ত্বরণ বের করতে বলছিল, তাহলে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখো এক্স ফর কি ভাই, এক্স ফর হচ্ছে সরণ, তোমার যদি সরণের সমীকরণ থাকে তুমি একবার ডিফারেন্সিয়েট করলে কি পাবা, বেগ পাবা, একবার ডিফারেন্সিয়েট করলে কি পাবা ভাইয়া, বেগ পাবা। আর ওই সরণকে যদি দুইবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা, ত্বরণ পাবা। তাহলে দেখো এখন আমরা এই সরণকে যদি ভাঙাই, তাহলে আলটিমেটলি এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি ডিডিএক্স অফ এক্স, এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি অথবা টি দ্বারা, টি সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, টি সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দেবো, অর্থাৎ ডি অফ ডিটি এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে দেখো যে ভাই এটা তো ধ্রুবক, এটা তো কখনো চেঞ্জ হয় না, তাহলে এ আসলো, কস সাইন থাকলে কস হয়, কস
ওমেগা টি, বাট এইটা কি থিটা ছিল না, রিয়েল না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, ওমেগা হবে। তাহলে এটাকে সাজাও যে ভাই এ ওমেগা কস ওমেগা টি পাচ্ছি আমরা। তাহলে এটা কার সমীকরণ পাইলাম, এটা কিন্তু বেগের সমীকরণ পাইলাম ভি। বাট আমাদের কি এটা লাগবে, এটা লাগবে না, আমাদের লাগবে ত্বরণ। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো। তাহলে এইটাকে আবার ডিফারেন্সিয়েট যদি করি, তাহলে এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে এতটুকু কি ভাই এ ওমেগা, এটা একটা ধ্রুবক, তাহলে ওই ওমেগা থাকলোই। আবার কস ওমেগাটিকে ডিফারেন্সিয়েট করো, তাহলে কস করলে সাইন হয়, মাইনাস আমাদের হচ্ছে কস থাকলে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন ওমেগা টি। বাট এইটা কি আবার থিটা না, এটা তো রিয়েল থিটা না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আবার একটা ওমেগা পাবো আমরা। ঠিক আছে, তাহলে এটাকে একটু সাজায় লিখি, দেখো উপরে লিখতাম, তাহলে দেখো এ আর ওমেগার দুইটা ওমেগা, তার মানে মাইনাস আগে দিলাম, আমি একটু মাইনাসটা আগে দিলাম, তাহলে দুইটা ওমেগা, ওমেগা স্কোয়ার, তাহলে আবার সাইন আমাদের ওমেগা টি। তাহলে দেখো তো এটা কোনটার সাথে মিলতেছে, মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি কোথায় আছে বাবারা, এই তো ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা। ঠিক আছে, তোমরা চাইলে এটা ডিরেক্ট ত্বরণের সমীকরণ আকারে, অর্থাৎ এ ইকুয়াল টু এটা মুখস্থ রাখতে পারো, এটা মুখস্থ রাখতে পারো। আবার বেগের সমীকরণ এটা, এটা কি ভাই, এটা হচ্ছে বেগের সমীকরণ, এটা মুখস্থ রাখতে পারো। দেখো আমি বক্স করে দিছি, এই বক্স অলাগুলার, দেখো এই ত্বরণের সমীকরণ এটা, বেগের সমীকরণ এটা, আবার ত্বরণের সমীকরণ এটা। তোমরা বক্স অলাগুলান ডিরেক্ট মুখস্থ রাখতে পারো, কারণ এগুলো ভাই মুখস্থ রাখলে আলটিমেটলি নিজের লাভ, তুমি ডিরেক্ট দেখা মাত্র উত্তর করতে পারবে। আর যদি তোমার মুখস্থ না থাকে, তাহলে এইভাবে ডেরিভেশন করতে করতে সময় সাপেক্ষ, সময় লাগে। আর সূত্র ডিরেক্ট মুখস্থ করতে হয়, সূত্র ডিরেক্ট কি করতে হয় বাবারা, সূত্র ডিরেক্ট মুখস্থ করতে হয় কিন্তু, ওকে, সূত্র ডিরেক্ট মুখস্থ করতে হয়, বুঝতে পারছেন? আচ্ছা, এই তো সবাই আনসার করতেছো, সি সি সি, ধন্যবাদ। চলো নেক্সটে যাবো আমরা। নেক্সটে দেখো তো যে ভাই সরল দোলন আর গতি সম্পূর্ণ কোনো কণার ত্বরণ কি হবে, এটা না পারলে খবর আছে, এই আগেরটাতেই পড়াইলাম। দেখো দেখছো দেখছো কয়টা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ড 21-এ আসছে, আবার যশোর বোর্ড 15-তে আসছে, ভাই অনেকবার অনেক বোর্ডে আসছে, অনেকবার অনেক বোর্ডে আসছে। তো একটু চেষ্টা করেন দেখি কি আছে ভাই, এটা ডিরেক্ট সূত্র এ ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স না, আমি কি বলছি, যখন সূত্র আকারে থাকবে তখন তোমাকে মাইনাস নিতে হবে, আর যখন তুমি ম্যাথ করবা এটা দ্বারা, যখন তুমি ভাই ম্যাথ করবা তখন তুমি এ ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স বা ওমেগা স্কয়ার এ বসাইতে পারো ম্যাথের ক্ষেত্রে, এখানে এক্স এর জায়গায় এও বসাইতে পারো, ওকে, তখন সর্বোচ্চটা বুঝাবে, ম্যাক্সিমাম বুঝাবে, তখন এ হবে। তুমি যখন ম্যাথ করবা তখন চিহ্ন উপেক্ষা করবা, বাট যদি ডিরেক্ট সূত্র আকারে থাকে তখন কিন্তু ভাইয়া চিহ্ন উপেক্ষা করা যাবে না, তখন কিন্তু চিহ্ন উপেক্ষা করা যাবে না, ডিরেক্ট সূত্র আকারে থাকলে তখন চিহ্ন উপেক্ষা করা যাবে না, বুঝতে পারছেন? ডিরেক্ট চিহ্ন আকারে থাকলে তখন আমাদের আলটিমেটলি, এই দেখছো দেখছো ওই বলতে বলতে ভুল করছে, ডি নাম্বার বলে, আমি কি বলছি, সূত্র আকারে যদি থাকে তাহলে মাইনাস নিতে হবে, ম্যাথ করার সময় মাইনাসটা উপেক্ষা করে, কারণ মাইনাস দ্বারা মূলত দিক বোঝায়, ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। ঠিক আছে, ম্যাথে আলটিমেটলি চিহ্নটাকে উপেক্ষা করি আমরা, ওকে। নেক্সটে আসো, দেখো কি বলছে, এটাও দুইটা বোর্ডে পরপর আসছিল রিপিটেড প্রশ্ন, যে সরল সন্ধিত স্পন্দনশীল একটি কণার দোলনকাল হচ্ছে 10 সেকেন্ড, একটি কণার কি ভাইয়া দোলনকাল হচ্ছে 10 সেকেন্ড, কোন কণাটির আমাদের এর ত্বরণ এ এবং এক্স এর সম্পর্ক কি, এক্স ত্বরণের সম্পর্ক কি, তাহলে দেখো ত্বরণের সূত্র কি জানি আমরা, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, একটু আগেই তো শিখলাম। তাহলে ওমেগাকে ভাঙাও, ওমেগাকে ভাঙাও, তাহলে যেহেতু দোলনকাল টির মান দেওয়া আছে, তাহলে এমন ভাবে ভাঙাবো যেটাতে টি থাকবে, তার মানে মাইনাস থাকলো 2 পাই ডিভাইডেড বাই আমাদের হচ্ছে টি, তার উপরে হোল স্কয়ার ইন্টু এক্স, দেখো মান বসাই দাও, 2 পাই টির মান কত ভাই 10 সেকেন্ড, তার উপরে হোল স্কয়ার এক্স, দেখো তো কোথায় আছে, যে মাইনাস, যে ভাইয়া মাইনাস 2 পাই ডিভাইডেড বাই 10 হোল স্কয়ার ইন্টু এক্স, এটাও ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা রাইট আনসার, এটাও ফ্যান্টাস্টিক ভাবে কি ভাইয়া গ নাম্বারটা রাইট আনসার, এটাও ফ্যান্টাস্টিক ভাবে কি ভাইয়া গ নাম্বারটা রাইট আনসার, বুঝা গেল রে, এটাও ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা রাইট আনসার, ক্লিয়ার, এটাও ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা রাইট আনসার, ক্লিয়ার, এই তো সবাই পারছো, ধন্যবাদ। নেক্সটে আসো বাবারা, দেখো এই যে গ্রাফ, গ্রাফ দেখলেই তো তোমাদের মাথা ঘুরে, দেখো গ্রাফটা খুব সুন্দর মধ্যে বুঝাচ্ছি, দেখো খুব সুন্দর একটা গ্রাফ, কি বলছে, যে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত একটি বস্তুর সরণ, একটি বস্তুর কি ভাইয়া সরণ আর হচ্ছে ত্বরণ, তাহলে দেখো সরণ আর ত্বরণের আমাদের পরিবর্তনের লেখচিত্র বা গ্রাফ অঙ্কন করতে হবে, তাহলে সরণ আর ত্বরণের গ্রাফ যদি গ্রাফ বের করতে বলে, তাহলে এই দুটার মূলত সূত্রটা, বেসিক সূত্রটা কি সেটা থেকে তোমাকে আনতে হবে, তাহলে বেসিক সূত্র কি ভাই, যে মাইনাস ওমেগা স্কয়ার এক্স, তাহলে ত্বরণ এবং সরণের আমাদের ঢালটা কি হবে নেগেটিভ, দেখো যখন আমরা এটাকে আমরা দেখো তো এটার সঙ্গে তুলনা করতে পারি না, যে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স, দেখো তো এই যে এক্স আছে এ আছে, এখানে এক্স আছে এখানে ওয়াই আছে, ঠিক আছে, মাইনাস এম এক্স, তাহলে দেখো আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স এইটার গ্রাফটা কেমন জানি,
আর ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স, এটার গ্রাফটা কেমন জানি। দেখো ঢাল পজিটিভ, এখানে এম ফর এম মানে কি ঢাল, ঢাল পজিটিভ, আর এখানে ঢালটা কি ভাইয়া নেগেটিভ। তাহলে ঢাল যদি পজিটিভ হয় তাহলে আমাদের কি কোণ উৎপন্ন করবে, সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। আর ঢাল যদি নেগেটিভ হয় তাহলে এক্স অক্ষের সাথে স্থূল কোণ উৎপন্ন করবে, স্থূল কোণ উৎপন্ন করবে। কি ভাইয়া, স্থূল কোণ। তাহলে সূত্র কোনটা হবে, যেহেতু নেগেটিভ, অনেকেই দেখো আমাদের কি সমানুপাতিক সম্পর্ক না একে অপরের, তাহলে অনেকেই তোমরা এই যে ভুল করে তোমরা ক নাম্বার শুভঙ্করের ফাঁকির মধ্যে ক নাম্বার দাগাই দিতে পারো, কিন্তু ক নাম্বার হবে না। কেন হবে না, দেখো এটা ঢাল নেগেটিভ না, এইটা তো ভাই এখানে কি উৎপন্ন করছে, সূক্ষ্ম কোণ। দেখো থিটাটা কি 90 ডিগ্রির চেয়ে ছোট না, এটা তো সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়েছে, হবে না। আমাদের ঢাল যখন নেগেটিভ তখন কিন্তু স্থূল কোণ উৎপন্ন করে, তাহলে স্থূল কোণ কোথায় উৎপন্ন করছে, দেখো এই যে এই জিনিসটা দেখো, এই যে থিটা মানটা 90 ডিগ্রি ক্রস করে ফেলছে, তাহলে খ নাম্বারটা রাইট আনসার হবে, স্থূল কোণ উৎপন্ন করবে। ওকে, স্থূল কোণ। দেখো এখানে কিন্তু আমাদের ম্যাথমেটিক্সে একটু হেল্প নেওয়া লাগলো, ম্যাথমেটিক্সে ভাই একটু হেল্প নেওয়া লাগলো। ওকে, সো এইটা কিন্তু হবে না। এটা যদি বলতো যে ভাই y ইকুয়াল টু mx, এটা কার সমীকরণ, এটা হচ্ছে y ইকুয়াল টু mx এর সমীকরণ বা গ্রাফ, আর এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু মাইনাস mx এর গ্রাফ। ঢাল নেগেটিভ হলে স্থূল কোণ উৎপন্ন করবে, ঢাল পজিটিভ হলে x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। এটা একটু সুন্দর মতো মাথায় রাখতে হবে ভাইয়া। ওকে, ডিরেক্ট সূত্র থেকে সমাধান করে ফেলতে পারবো আমরা। ওকে ভাই, ফোনে চার্জ নাই, আচ্ছা আমাদের আর বেশিক্ষণ লাগবে না, আর হয়তো সর্বোচ্চ 5-7 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে, প্যারা নাই। নেক্সটে আসো, নেক্সটে দেখো কি বলছে যে ভাইয়া এটাই লাস্ট প্রশ্ন, দেখছো 5 মিনিটও লাগবে না। দেখো তোমার কপাল ভালো, তোমার কপাল ভালো, এটা কার রে, মাসুম, তোমার কপাল ভালো। ওকে দেখো কি বলছে যে ভাইয়া একটা সরল দোল গতিসম্পন্ন কণার সরণ হচ্ছে কি ভাইয়া 5 সেন্টিমিটার, সরণ হচ্ছে 5 সেন্টিমিটার। ত্বরণ কত দেওয়া আছে, ত্বরণ দেখো আলটিমেটলি আমাদের হচ্ছে 80 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1। দেখো একক কনভার্সন, এটাও সেন্টিমিটারে আছে, এটাও সেন্টিমিটার আছে, তাহলে ভাই একক কনভার্ট করার কোনো দরকার নাই। তাহলে পর্যায়কাল কত হবে, তাহলে দেখেন পর্যায়কাল, তাহলে দেখেন সরণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সরণ দেওয়া আছে ভাই, ত্বরণ দেওয়া আছে। তাহলে আমরা a ইকুয়াল টু কি জানি, যদি যখন ম্যাথ করব তখন জাস্ট ওমেগা স্কয়ার এক্স বসাবো, জাস্ট ওমেগা স্কয়ার এক্স বসাবো, জাস্ট ওমেগা স্কয়ার এক্স বসাবো। ওকে, আচ্ছা এখন দেখেন এটা না ডিরেক্ট সূত্র আকারে করতে পারো। দেখো একদম ডিরেক্ট সূত্র আছে এটার, যে পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার আমাদের হচ্ছে এক্স মানে প্রসারণ ডিভাইডেড বাই জি, অথবা এই জি এর পরিবর্তে অভিকর্ষ ত্বরণ না থাকলে আমাদের সিম্পল ত্বরণ, যেহেতু এখানে সিম্পল ত্বরণ আছে এখানে এ বসাবো আমরা। দেখো এই সূত্রটা মূলত সূত্রটা মুখস্থ রাখতে পারলে ভালো। দেখো আমি বক্স করে দেই, এই সূত্রটা মুখস্থ রাখতে পারলে ভালো। এই এক্স এর জায়গায় কোনো কোনো বইয়ে দেখবে ই বলা আছে, ই মানে প্রসারণ, এ মানে ত্বরণ, বা জি মানে অভিকর্ষ ত্বরণ, এক্স মানেও প্রসারণ, একই কথা। এখন এই সূত্রটা কিভাবে আসলে আমি তোমাকে একটু দেখাই দিই। দেখো দেখো এ ইকুয়াল টু এই ওমেগা মানে 2 পাই ডিভাইডেড বাই টি তার উপরে স্কয়ার ইনটু এক্স, তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে এ ইকুয়াল টু 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই টি স্কয়ার ইনটু এক্স। তাহলে আমরা এখান থেকে টি স্কয়ার ইকুয়াল টু কি বলতে পারি, দেখো তো ভাই, যে 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই এ ইনটু এক্স। তাহলে এই টি যেহেতু এখানে বর্গ আকারে আছে, তাহলে আমার তো শুধু পর্যায়কাল লাগবে। তাহলে টি ইকুয়াল টু দেখো যদি রুট করে দেই তাহলে আমাদের কত আসতেছে 2 পাই, আর রুট ওভার আমাদের এক্স এর উপরে রুট চলে যাবে এর উপরে, তাহলে এক্স ডিভাইডেড বাই এ। দেখছো এই সূত্রটা কিভাবে আসলো, মূলত সূত্রটাও প্রতিবেদন করে দেখাই দিলাম। তো সূত্রটা মুখস্থ রাখতে পারলে ভালো। তাহলে দেখো মুখস্থ যদি থাকে তাহলে ডিরেক্ট মান বসাই দিবা। তাহলে 2 পাই এক্স এর মান কত বাবা, 5 সেন্টিমিটার সরণ, তাহলে 5 সেন্টিমিটারকে মিটারে আনবো না, কারণ এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটারে আছে, তাহলে দরকার নাই একক কনভার্সন। যে ত্বরণের মান কত ভাই, 80। এটাকে ক্যালকুলেট করো, এটা হাতে ক্যালকুলেশনও করা যায়। তাহলে দেখো 5 6 10 16 আসবে, এখানে কাটাকাটি করলে 16, আর এখানে 2 পাই ডিভাইডেড বাই 16 কে রুট করলে 4, তার মানে 2 কাটা, তার মানে পাই বাই 2 হবে, পাই বাই 2, অর্থাৎ খ নাম্বারটা রাইট আনসার। ওকে, খ নাম্বারটা রাইট আনসার। বুঝতে পারছো রে, বুঝতে পারছো? ফোন অফ হয়ে যাবে, শেষ শেষ ক্লাস শেষ, ফোন অফ হয়ে যাবে না, শেষ ক্লাস শেষ। ওকে, তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের পর্ব 1 ক্লাস শেষ। পর্যাবৃত্তর আরেকটা ক্লাস নিব, সো রুটিন অনুযায়ী যেদিন ক্লাস থাকবে সেদিন ইনশাআল্লাহ পুরো পর্যাবৃত্ত বাকি পার্টটা শেষ করে দিব। ওকে, তো সবাই একটু বলেন তো দেখি, যারা কষ্ট করে লাস্ট পর্যন্ত ছিলেন ক্লাসে, যারা কষ্ট করে লাস্ট পর্যন্ত ছিলেন, ভাইয়ার ক্লাসটা কেমন লাগলো? সবাইকে 100% বুঝতে পারছেন? মুন্না ভাইয়ের ক্লাসটা আপনাদের কেমন লাগলো একটু বলেন তো, মুন্না ভাইয়ার ক্লাসটা আপনাদের কেমন লাগলো? সবাই 100% সবকিছু বুঝতে পারছেন কিনা একটু বলেন। সবাই 100% সবকিছু বুঝতে পারছেন কিনা একটু বলেন দেখি, ক্লাসটা আপনাদের কেমন লাগলো? আর শুরুতে একটু দুঃখ প্রকাশ করতেছি, আজকে আমরা কিছু স্টুডেন্ট হয়তো দেখা গেছে যে ওয়েট করতে করতে চলে গেছিল, এই জন্য আলটিমেটলি কি বলে ক্লাসে একটু কম উপস্থিতি ছিল, কারণ আজকে 9:30টার সময় শুরু করার কথা, শুরু করতে করতে প্রায় 10টা বেজে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে। ওকে, একসাথে অনেকগুলো লাইভ চলতেছে আমাদের পেজ থেকে, তোমার সায়েন্সের জন্য ম্যারাথন ক্লাস, জিএসটির জন্য, আর্টসের জন্য ম্যারাথন ক্লাস চলতেছে, অনেক ক্লাস ভাই, কমার্সের ক্লাস, এই জন্য আলটিমেটলি লাইভে আসতে একটু যান্ত্রিক ত্রুটি হয়ে গেছে,
এই জন্য আলটিমেটলি একটু সময় লাগছে, এই জন্য হয়তো অনেকেই হচ্ছে ভাবছে যে আজকে ক্লাস হবে না। দেখো, যদি কখনো ক্লাস না হয় এটা কিন্তু আমরা পোস্ট করে বলে দেবো, যদি পোস্ট না করি তার মানে একটু অপেক্ষা করতে হবে, বুঝবা যে কোনো একটা প্রবলেমের কারণে ভাইয়ারা আসতে পারতেছে না। সো পোস্ট না করা পর্যন্ত একটু অপেক্ষা করবা, আর যদি আমরা বেশি দেরি করে ফেলি তখন আমি পোস্ট করে দিই যে আজকের ক্লাসটা নিতে পারতেছি না। সো যতক্ষণ মধ্যে অ্যানাউন্সমেন্ট আসবে না ততক্ষণ মধ্যে একটু অপেক্ষা করবা, ওকে, লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো। ওকে স্যার, রুটিনটা রুটিন 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 তো আমি একবারই প্রথমে দিয়ে দিয়েছিলাম, আবার দেখাই দিই। এই যে এই সপ্তাহের রুটিন, আমরা এক সপ্তাহ করে রুটিন দেই সবসময়। এই সপ্তাহের রুটিন দেখেন, আজকে 29 এপ্রিল ছিল, পদার্থবিজ্ঞান ক্লাস রাত 9টা 30 মিনিট, সব আসলে রাত 9টা 30 মিনিটেই হবে। 30 তারিখে রসায়ন আছে, 1 তারিখে পদার্থবিজ্ঞান আবার আমার সঙ্গে দেখা হবে, 2 তারিখে উচ্চতর গণিত, 3 তারিখে জীববিজ্ঞান, 4 তারিখে উচ্চতর গণিত, 5 তারিখে রসায়ন। এরপরে যখন এই 5 তারিখ আসবে তখন 5 তারিখে আমরা আবার রুটিন প্রকাশ করে দিব তোমাদের, ওকে? 5 তারিখে আমরা আবার রুটিন প্রকাশ করে দিব, ওকে, বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভাইয়া, আর জোস, ধন্যবাদ। যাক, এতক্ষণ বক বক করে কষ্ট করলাম, আলটিমেটলি আমার কষ্ট করা সার্থক, আপনারা বুঝতে পারছেন, ওকে। আচ্ছা, সো রুটিনটা দিয়ে দিছি স্যার, রুটিনটা একটু দেন। হ্যাঁ, রুটিন দিয়ে দিছি তানহা। 2টা ক্লাস মিস করছি, 2টা ক্লাস না, অনেকগুলো ক্লাস মিস করছেন, আমরা অনেক দিন থেকে ক্লাস চালাচ্ছি। আমরা ফিজিক্সে অলরেডি কয়টা ক্লাস অধ্যায় শেষ করছি জানো? ভেক্টর শেষ করছি, নিউটনের বলবিদ্যা শেষ করছি, দেন কাজ শক্তি ক্ষমতা শেষ করছি, ঠিক আছে? এই ক্লাসগুলো একটু করে নিবা, ওকে? যারা এখনো আলটিমেটলি হোয়াটসঅ্যাপ সরি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হইতে পারো নাই, একদম যারা যুক্তই হইতে পারতেছে না, তারা আলটিমেটলি যদি যুক্ত হতে চাও তাহলে আলটিমেটলি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। এমডি মনিরুজ্জামান মুন্না ফেসবুকে লিখলেই আমার প্রোফাইল চলে আসবে। সো আলটিমেটলি যারা একদমই যুক্ত হতে পারছো না তাহলে নক করিও, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব না, ঠিক আছে? জাস্ট লিখবা এমডি মনিরুজ্জামান মুন্না, লিখলেই প্রোফাইল চলে আসবে আমার, ওকে? আচ্ছা, সো ভাবছিলাম ক্লাস হচ্ছে না, পেজে ঘুরতে আছে দেখি ক্লাস হচ্ছে। আচ্ছা, ক্লাস হবে ক্লাস হবে, এই যে যান্ত্রিক ত্রুটি মাঝে মাঝে হয়তো, এই জন্য যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাস আমরা আলটিমেটলি হচ্ছে একটু দেরিতে শুরু করি, ওকে? আচ্ছা, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস কবে? পদার্থবিজ্ঞান ক্লাসে আমার সঙ্গে তোমাদের ক্লাস আছে 1 তারিখে। সো একদম আমরা 1লা মেতে তোমাদের সঙ্গে দেখা হবে আমার। তাছাড়া অন্যান্য সাবজেক্টের ক্লাস তো প্রতিনিয়ত আসবেই, আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু 9টা 30 মিনিটে। সো এই সপ্তাহে 9টা 30 মিনিটে ক্লাস হবে, একটু মাথায় রাখবা, ওকে? সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।